মধ্যরাত। সুইডেনে তেমন বৃষ্টি হয় না। প্রতি বছর 500 থেকে 800 মিলিলিটার এর মতো বৃষ্টি হয়। তবে এখন বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পরিবেশটা নিস্তব্ধ। হালকা ঠান্ডা বাতাসে কেমন একটা শীত শীত ভাব আসছে। প্রকৃতিও আজ বেশ গম্ভীর ভাব প্রকাশ করছে। বিছানায় বসে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে আছে রিক। আদ্রিয়ান পাশে বসে বলল, ঘুমোবে না? রিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে আবার সামনে তাকিয়ে বলল, ঘুম আসবে না আজকে আর। আদ্রিয়ান কথাটা শুনে কিছু একটা ভেবে বলল, আচ্ছা চলো দুজনেই একসাথে জেগে থাকি। এমনিতেও তোমার সাথে তেমন কথা হয়নি। আজ একে অপরকে ঠিক করে চিনেই নেওয়া যাবে। রিক মুচকি হাসল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কফি আনাচ্ছি তাহলে। আদ্রিয়ান সম্মতি জানিয়ে বলল, কফি হলে তো ভালোই হয়। ঘুম ভাব যেটুকু আছে কেটে যাবে। রিক ফোন করে দুমগো কফি আনতে বলল। এরপর রিক আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান রিকের কাঁধে হাত রেখে বলল, মনকে শক্ত করো। কিছু কিছু জিনিস থাকে যেটা মেনে নেওয়া কষ্টকর হয়। তবে যেটা সত্যি সেটা সত্যি আর তোমাকে মানতে হবে। রিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটা মলিন হাসি দিল, যার অর্থ আমি নিজেকে সামলে নিয়েছি। আদ্রিয়ান ও সামনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল আর ভাবতে লাগলো যে মুখে হাসি ফুটিয়ে নিজেকে সামলে নিয়েছি বলাটা যতটা সহজ, বাস্তবে নিজেকে সামলে নেওয়াটা ততটাই কঠিন হয়। এদিকে অনিমা আর স্নিগ্ধাও ঘুমোয়নি, দুজনেই জেগে বসে আছে। দুজনেই বসে বসে চিপস খেতে খেতে গল্প করছে। আদ্রিয়ান আর অনিমার পরিচয় হওয়া, এরপর বন্ধুত্ব, আদ্রিয়ানের অনিমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে নিজের কাছে জোর করে আটকে রাখা। সব শুনে স্নিগ্ধা অবাক প্লাস এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, এটা তো পুরো ফিল্মি ফিল্মি ব্যাপার। স্নিগ্ধার কথা শুনে অনিমা হালকা হেসে বলল, হুমম, আমার লাইফটাও তো একটা ফিল্মের মতোই। জন্মের পরে আম্মুকে দেখিনি, অসময়ে আব্বুও চলে গেল, এরপর আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা কোনো ফিল্মের চেয়ে কম নয়। লাইক ট্র্যাজেডি মুভি ইউনো। তবে জীবনের ভালো কিছু পাওয়ার মধ্যে পেয়েছি কিছু বন্ধু আর আদ্রিয়ানকে। এমন একজন মানুষ যে আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। স্নিগ্ধা মুচকি হেসে বলল, আর তুই? অনিমা কিছু না বলে চোখ সরিয়ে নিয়ে মুচকি হাসল। স্নিগ্ধা দুষ্টু এক হাসি দিয়ে বলল, মম, মনে প্রেম মুখে লাজ, তাই তো? অনিমা মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল, সেরকম কিছু না। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, সেরকম কিছু না মানে কি? ভালোবাসিস না তুই আদ্রিয়ানকে? অনিমা মাথা নিচু করে ইতস্তত করে বলল, না মানে হ্যাঁ। স্নিগ্ধা একটা শ্বাস ফেলে বলল, হুমম, তোর না মানে হ্যাঁ এর মানে খুব ভালোভাবে বুঝে গেছি আমি। বলেছি সোনাকে এখনো? অনিমা না বোধক মাথা নাড়ল। স্নিগ্ধা একটা হতাশাজনক চাহনি দিয়ে বলল, তুইও না। এক ছেলে তোকে এত ভালোবাসে, ইনফ্যাক্ট তুইও ওকে এত ভালোবাসিস, অথচ বলতেই পারলি না। অনিমা কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে বলল, আমারটা ছাড়, তোরটা বল। তুইও তো রিককে ভালোবাসিস তাই না? স্নিগ্ধা হালকা ব্লাস করার সাথে সাথে মুচকি হাসিও দিল। তারপর অনিমার দিকে তাকিয়ে বলল, ছোটবেলা থেকেই। কিন্তু তোর মতো আমার ভাগ্যটা এত ভালো না। আমি ওকে খুব বেশি ভালোবাসলেও ও আমাকে ভালোবাসে না। ও তো তোকে ভালোবাসে। অনিমা মাথা নিচু করে ফেলল। কি আর বলবে? একটু আনইজি ফিল হচ্ছে ওর। স্নিগ্ধা মুচকি হেসে বলল, তবে আমি এটুকুতেই খুশি যে রিক দার যদি কোনো বেস্ট ফ্রেন্ড থেকে থাকে সেটা আমি। অনিমা স্নিগ্ধা দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, একজন বেস্ট ফ্রেন্ডই কিন্তু একজন বেস্ট লাইফ পার্টনার হতে পারে। স্নিগ্ধা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে না রে। ওর মনে শুধু তুই আছিস। ওকে আমি যতদূর চিনি ও কোনোদিন তোকে ভুলতে পারবে না। অনিমা মুচকি হাসি দিয়ে বলল, কাউকে ভালোবাসা মানে এটা নয় যে নতুন করে কাউকে ভালোবাসা যাবে না। নতুন কাউকে ভালোবাসার জন্যে আগের ভালোবাসাকে ভোলার কোনো প্রয়োজন হয় না। পুরনো ভালোবাসাকে মনের এক কোণে রেখে দিয়েও নতুন কারো জন্যে জায়গা তৈরি করা যায়। আর তুই চাইলেই পারবি রিকের মনে জায়গা করে নিতে। স্নিগ্ধা হেসে অনিমাকে একটা হাঁক করল।
অনিমাও স্নিগ্ধাকে জড়িয়ে ধরে রেখে একটা শ্বাস ফেলল আর মনে মনে প্রার্থনা করল যাতে রিক খুব তাড়াতাড়ি স্নিগ্ধাকে বুঝতে পারে আর ওর সাথেই নতুন করে সব শুরু করতে পারে। তীব্র অফিসের কাজ সেরে সবে ঘুমিয়েছে, হঠাৎ করে ফোন বেজে ওঠাতে বিরক্ত হয়ে উঠে ফোন হাতে নিয়ে দেখল স্নেহার ফোন। এই সময় হঠাৎ স্নেহার ফোন পেয়ে বেশ অবাক হলো তীব্র। তবুও রিসিভ করে দুষ্টুমি করে বলল, খুব মিস করছিলে বুঝি? স্নেহা অস্থির কণ্ঠে বলল, বাবা আমার বিয়ে ঠিক করছে তীব্র। তীব্র একটু মজা নিয়ে বলল, ওয়াও, খুব তাড়াতাড়ি একটা দাওয়াত পাবো তাহলে? স্নেহা কান্নামিশ্রিত কণ্ঠে বলল, মজা করা বন্ধ করো। আ সিরিয়াস। তীব্র বুঝতে পারল যে স্নেহা যথেষ্ট সিরিয়াস ও মোটেও মজা করছে না। তাই ঠিক করে উঠে বসে সিরিয়াস কণ্ঠে বলল, মানে? স্নেহা কাঁদতে কাঁদতে বলল, বাবা আমার জন্যে ছেলেও দেখে ফেলেছে। ওনার অফিস ক্লায়েন্টের ছেলে। খুব তাড়াতাড়ি বিয়ের ডেটও ফিক্সড করে ফেলতে চাইছে। এটুকু বলে স্নেহা আবার কেঁদে দিল। তীব্র উত্তেজিত হয়ে বলল, প্লিজ স্নেহা কান্না বন্ধ করো। বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে হয়নি এখনো। তুমি কি আমাদের ব্যাপারে আঙ্কেলকে কিছু বলেছ? তোমার ভয় করলে বলো, আমি নিজে কথা বলছি ওনার সাথে। স্নেহা অস্থির কণ্ঠে বলল, আমি বলেছি তীব্র, উনি আমাদের সম্পর্কটা মানছে না। বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমাকে ওনার দেখা ছেলেকেই বিয়ে করতে হবে। কথাটা শুনে তীব্র কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, তুমি কি চাইছো এখন? স্নেহা নিচু কণ্ঠে বলল, আমি আমার আব্বুর মতের বিরুদ্ধে কিছু করতে পারবো না তীব্র। তীব্র ভ্রু কুঁচকে বলল, তার মানে তোমার বাবা বললে তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে? স্নেহা ইতস্তত কণ্ঠে বলল, আমি বারবার বাবাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু। তীব্র একটা শ্বাস ফেলে বলল, তাহলে আর কি? অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার ম্যারিড লাইফ। তীব্র আমার কথা। স্নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল তীব্র। মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে আছে ওর। নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। এখন ওর নিজের ওপরই রাগ হচ্ছে যে ভালোবাসা নামক এই প্যারায় কেন ফেসে গেল। আজ সকালেই বাংলাদেশের ল্যান্ড করেছে আদ্রিয়ান, অনিমা, রিক, স্নেহা, আদিব আর অভ্র। ওরা সবাই একসাথেই ফিরেছে আর এয়ারপোর্ট থেকেই যে যার যার গন্তব্যে চলে গেছে। রিক অনিমাকে বিশেষ কিছু বলেনি, তবে আসার সময় শুধু হাতটা ধরে বলেছিল, ভালো থেকো। অনিমার রিকের দিকে তাকাতেই খারাপ লাগছিল, কিন্তু ওর কিছুই করার ছিল না। রাতে আদ্রিয়ানের বাড়ির ছাদে বড় দোলনার ওপরে হেলান আছে আদ্রিয়ান। আর অনিমা ওর বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। খুব বেশি মিস করছিল একে অপরকে একদিন, তাই আজ একে অপরকে এত কাছে পেয়ে মুহূর্তটা মনের মতো করে উপভোগ করছে। অনিমা চোখ খুলে আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে বলল, আপনি কিন্তু বলছিলেন যে ওখান থেকে ফিরে আপনার বাবা মার কাছে যাবেন আর সব ঠিক করে নেবেন। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, এসব কথা পরে বলি না। অনিমা জেদ ধরে বলল, না, আমি কোনো অজুহাত শুনব না। ইউ প্রমিসড মি আদ্রিয়ান। আদ্রিয়ান মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে। কালকেই যাব, আর ওনাদের হবু বৌমাকেও ওনাদের দেখাতে হবে, তাই না? অনিমা আদ্রিয়ানের কথায় হালকা লজ্জা পেল, তাই চুপ করে মাথা নিচু রইল। আদ্রিয়ান অনিমার চুলগুলো কানের পিঠে গুজতে গুজতে বলল, তুমি এত লজ্জা কেন পাও বলো তো? জানো তোমার এই লজ্জা পাওয়া মুখটা আমার বুকে গিয়ে লাগে। আর তুমি যদি আমাদের ফার্স্ট নাইটেও এরকমই লজ্জা পেতে থাকো তাহলে তো আমি তোমার এই মুখ দেখেই হার্ট ফেল করব। অনিমা উঠে চলে যেতে নিলেই আদ্রিয়ান ওর হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে বলল, কাল আমার বাড়িতে গিয়ে কিন্তু আরেকটা জিনিসও ঠিক করব। অনিমা ভ্রু কুঁচকে বলল, কি? আদ্রিয়ান অনিমার কানের কাছে ফিসফিসয়ে বলল, আমাদের বিয়ের ডেট। অনিমা কিছু না বলে মাথা নিচু করে আদ্রিয়ানের বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে লাগল। আদ্রিয়ান অনিমার আলতো করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। অনিমা কিছু না বলে চোখ বন্ধ করে ওই ম্যাজিক্যাল তিনটে ওয়ার্ডকে উপভোগ করল, কিন্তু আজকেও কোনো এক জোরতার কারণে বলতে পারল না যে আই লাভ ইউ টু। মিস্টার রঞ্জিত আর কবির শেখ মিস্টার রঞ্জিতের বেডরুমে বসে আছে। রিক দরজার কাছে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ডেকেছিলে?
মিস্টার রঞ্জিত গম্ভীর কণ্ঠে বললেন, ভেতরে এসো। রিক ভেতরে গিয়ে সোজা সোফায় গিয়ে বসল। কবির শেখও গম্ভীরভাবে বসে আছে। মিস্টার রঞ্জিত রাগী কণ্ঠে বললেন, কি শুরু করেছ কি তুমি? রিক আলসেমি ঝেড়ে অত্যন্ত নর্মাল ভাবেই বলল, কি করেছি আমি সেটা তো বলবে? কবির শেখ এবার মুখ খুললেন। উনিও গম্ভীর কণ্ঠে বললেন, তুমি হাসান কোতালের মেয়েকে ওই আদ্রিয়ানের কাছে দিয়ে আসনি? রিক এবারেও স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ তো। মিস্টার রঞ্জিত ছেলের খাপছাড়া ভাব দেখে ভীষণ রেগে গিয়ে বললেন, ওই মেয়েকে ছেড়ে দেওয়া মানে কি বুঝতে পারছো? ওর খোলা ঘুরে বেড়ানোটা আমার জন্যে কতটা রিস্কি জানো না তুমি? রিক ভ্রু কুঁচকে বিরক্তিকর কণ্ঠে বলল, হ্যাঁ জানি। মিস্টার রঞ্জিত এবার আর বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, কি পেয়েছো কি তুমি? হ্যাঁ, সবকিছু এত নর্মালি নিচ্ছ? আমাদের কথা চিন্তাও করছো না? আর তুমি নাকি ভালোবাসো ওই মেয়েকে? তার কি হলো? উবে গেল নাকি সব ভালোবাসা? আর আমার ছেলে হয়ে তুমি এত সহজে হার মেনে নিলে? রিক এবার শব্দ করে হেসে দিল। জোরে জোরে হাসছে ও। মিস্টার রঞ্জিত, কবির শেখ অবাক হয়ে তাকিয়ে রইলেন। রিক কোনোরকমে হাসি থামিয়ে বলল, কাম অন ড্যাড। তোমার কি মনে হয় আমি এত সহজে হার মেনে নেব? আমি তোমার আর মামার দেওয়া শিক্ষায় বড় হয়েছি ড্যাড। যা করি ঠান্ডা মাথায় প্ল্যান করেই করি। দেখো অনিমাকে এমনিতেও আটকে রাখতে পারতাম না আমি। তাই প্ল্যান করে ওদের টিম জয়েন করলাম, যাতে ওরা কি করছে, কি প্ল্যান করছে, কি চাল চালছে সবটাই বুঝতে পারি আমি। ওদের টিমে থেকেই ওদের মাতো দেওয়াটা খুব সহজ হবে, তাই না? ওরা মাতো হলেই তো সবকিছু আমাদের। আদ্রিয়ানও মরবে, প্রমাণ ও লোপাট হবে, আর অনিমাও আমার হবে। ওরা না হয় বোকা, তাই আমার নাটকটা বুঝতে পারল না, বিশ্বাস করে নিল আমায়। বাট এই ছোট্ট বিষয়টা তোমাদেরও মাথায় ঢুকলো না? মিস্টার রঞ্জিত আর কবির শেখ অবাক হয়ে তাকিয়ে রইলেন রিকের দিকে। এরপর দুজনেই হেসে দিলেন। মিস্টার রঞ্জিত হাসতে হাসতে বললেন, আমি তোমাকে বলেছিলাম না কবির ও আমার ছেলে। ওরকম বোকামি ও কোনোদিনও করবে না। দেখলে তো, ঠিক সেটাই হলো। কবির শেখও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আরে হো, আমি তাই তো বলি যে বাবাই এমন কেন করবে? আমার আগেই বোঝা উচিত ছিল যে এটা রিক চৌধুরী। রিক হেসে দিয়ে বলল, এক্সাক্টলি। তোমাদের আগেই বোঝা উচিত ছিল আমি রিক চৌধুরী। রঞ্জিত চৌধুরীর রক্ত বইছে আমার শরীরে, আর কবির শেখের শিক্ষা। কাউকে ছেড়ে দেই না আমি, কারো কাছে হার মানা তো দূরের কথা। আর এখনো তো অনেক হিসেব মেটানো বাকি। বলেই ওনাদের দিকে তাকিয়ে একটা হাসি দিল রিক। মিস্টার রঞ্জিত আর কবির শেখ একই ভঙ্গিতে হাসলেন, যেটাকে বলা হয় বিজয়ের হাসি। সকালে সোফায় বসে নিউজ পেপার দেখতে দেখতে চা খাচ্ছেন মানিক আবরার। আর মিসেস আবরার ওনার পাশে বসে টিভি দেখছেন। হঠাৎ কলিং বেল বাজতেই ভ্রু কুঁচকে দরজার দিকে তাকালেন মানিক আবরার। মিসেস আবরার উঠে ওড়নাটা ঠিক করে দরজা খুলতে গেলেন। দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে চমকে উঠলেন উনি। চোখ দুটো ছলছল করে উঠল। ওনার সামনে ওনার ছেলে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান হেসে মিসেস আবরারকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? মিসেস আবরার আদ্রিয়ানকে ছাড়িয়ে নিয়ে উল্টো ঘুরে অভিমানী কণ্ঠে বলল, ছাড় আমায়। এতদিন পর এসে এখন ঢং দেখাচ্ছে। আদ্রিয়ান ওর মাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, এতদিন পর এলাম তাও এভাবে কথা বলছো? মিসেস আবরার আবারও ওকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, কে বলেছে আসতে? চলে যা। আদ্রিয়ান মুখ ফুলিয়ে বলল, সত্যি চলে যাব? মিসেস লিমা এবার ঘুরে আদ্রিয়ানের গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলল, বাঁদর ছেলে, নিজের বাড়ি নিজের ঘর ছেড়ে এতগুলো বছর ধরে বাইরে পড়ে আছিস। কোথাও আমি রাগ করব তা না, উনি নিজেই রাগ করছে। আদ্রিয়ান হেসে ওনাকে জড়িয়ে ধরে বলল, আই মিসড ইউ। মিসেস আবরারও আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ তাই তো এতদিন পর আসার ইচ্ছে হলো। আদ্রিয়ান মিসেস আবরারের দুই কাঁধে হাত রেখে বলল, ভেতরে যেতে দেবে না নাকি এখান থেকেই ফেরত পাঠিয়ে দেবে? মিসেস আবরার ওর কান টেনে ধরে বলল, মারবো এক থাপ্পড়, চল ভেতরে চল। মিসেস আবরার ভেতরে যেতে যেতে বললেন, এই শুনছো, দেখো কে এসছে।
মানিক আবরার পেপার নামিয়ে ভ্রু কুঁচকে বলল, কে এসছে? মিসেস আবরার খুশি হয়ে বললেন, এদিকে দেখো। মানিক আবরার ঘুরে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মানিক আবরার গলাটা হালকা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, তো এতদিনে আসতে ইচ্ছে হলো? আদ্রিয়ান মাথা নিচু করেই বলল, না এলে খুশি হতে মনে হয়। মানিক আবরার শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ এটাই তো পারো উল্টো বুঝতে। নিজের বাবার একটা থাপ্পড় এতটা গায়ে লাগলো তোমার? আদ্রিয়ান মানিক আবরারের দিকে তাকিয়ে বললেন, তোমার অধিকার আছে আমাকে থাপ্পড় মারার, কিন্তু আমাকে বোঝাটাও কি তোমার কর্তব্য ছিল না? মানিক আবরার এবার মাথা নিচু করে একটা শ্বাস ফেলে বললেন, আমার ভুল ছিল, কিন্তু ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ তো দেবে? তা না করে সম্পূর্ণ যোগাযোগ করে দিয়েছিলে। আদ্রিয়ান এবার মুখ ছোট করে মাথা চুলকে বলল, আচ্ছা সরি। মানিক আবরার মুখে হাসি ফুটিয়ে আদ্রিয়ানকে এসে জড়িয়ে ধরে বলল, আমিও সরি। আমার তোমার ইচ্ছেকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। মিসেস আবরার খুশি হয়ে বললেন, এবার কিন্তু আমি তোকে আর কোথাও যেতে দিচ্ছি না। আদ্রিয়ান ওর মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আরে এসছি কি যাওয়ার জন্যে নাকি? আজকে থেকে এখানেই থাকছি আমি। আদ্রিয়ান এর কথা শুনে মিস্টার আর মিসেস চৌধুরী দুজনেই খুশি হলো। মানিক আবরার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এতদিনে আমার বুকের ওপর থেকে একটা পাথর নামল। আদ্রিয়ান মুচকি হেসে বলল, আমি কিন্তু একা আসিনি, সাথে বোনাস গিফটও নিয়ে এসছি। মিসেস আবরার ভ্রু কুঁচকে বলল, বিয়ে করে বউ নিয়ে আসিসনি তো? আদ্রিয়ান মুচকি হেসে বলল, অনেকটা কাছাকাছি আছো। বউই এনেছি, তবে হবু বউ। মানে তোমাদের বৌমা? মানিক আবরার অবাক হয়ে বললেন, কি বলছো? কোথায় সে? আদ্রিয়ান মুচকি হেসে বলল, আছে গাড়িতে। আমি ফোন করলে ভেতরে আসবে। মিসেস আবরার উত্তেজিত হয়ে বললেন, আরে ওকে ভেতরে নিয়ে আয়। দাঁড়া আমিই যাচ্ছি। বলে যেতে নিলেই আদ্রিয়ান থামিয়ে দিয়ে বলল, ওয়েট ওয়েট, ওর সাথে দেখা করানোর আগে তোমাদের কিছু বলার আছে। মানিক আবরার ভ্রু কুঁচকে বললেন, কি বলবে? আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, বসো বলছি। আদ্রিয়ান এবার ওনাদের দুজনকে অনিমার ব্যাপারে কিছু কথা বলল। সব শুনে মিস্টার আবরার বললেন, ওই তাহলে? আদ্রিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ, সবও তো শুনলে। এখন বুঝতেই পারছো ওর কেমন পরিবেশ চাই। মিসেস আবরার অধৈর্য হয়ে বললেন, আরে কতক্ষণ মেয়েটাকে বাইরে রাখবি? এবার নিয়ে আয় ভেতরে। আদ্রিয়ান ওনাদের দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে ফোন বের করে কাউকে কল করে বলল, ভেতরে এসো। ফোন রেখে আদ্রিয়ান বেরিয়ে এগিয়ে আনতে গেল। কিছুক্ষণের মধ্যেই অনিমার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে এলো আদ্রিয়ান। মানিক আবরার আর মিসেস আবরার দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল। অনিমা ওনাদের দুজনকেই সালাম দিল। মিসেস আবরার অনিমার সামনে এসে ওর থুতনি ধরে বলল, এরকম মিষ্টি একটা মেয়েকেই তো আমার আদ্রিয়ানের জন্যে চেয়েছিলাম আমি। একদম আমার মনের মতো। বলে অনিমার কপালে একটি চুমু দিয়ে বলল, সব ঠিক আছে তো মা? আমার ছেলেকে নিয়ে কোনো অভিযোগ নেই তো? মিসেস আবরারের এসব কথায় বেশ লজ্জা লাগছে অনিমার। তবুও নিচু কণ্ঠে জবাব দিল, না আন্টি। মিসেস আবরার ভ্রু কুঁচকে বলল, আন্টি কি? হ্যাঁ, আদ্রিয়ানের মা মানে তো তোরও মা। তাই আজ থেকে আমাকে মা বলেই ডাকবি। আজ থেকে তো তুই আমারই মেয়ে। অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল। কাউকে মা বলে ডাকার সৌভাগ্য এর আগে ওর হয়নি। বুকের ভেতরে কেমন ভার ভার হয়ে আসছে। মানিক আবরারও এগিয়ে এসে বললেন, শুধু ওকে মা বলে ডাকলেই চলবে না কিন্তু, আমাকেও বাবা বলে ডাকতে হবে। বলবে তো মামুনি? মামুনি ডাকটা শুনে চমকে গেল অনিমা। ওর আব্বুও তো ওকে মামুনি বলেই ডাকতো। এত বছর পর আবার সেই ডাকটা শুনে আর নিজেকে সামলে রাখতে পারল না, কেঁদে দিল অনিমা। অনিমা কাঁদতে দেখে আদ্রিয়ান কিছু বলবে তার আগেই মিসেস আবরার অনিমাকে ধরে সোফায় বসিয়ে আলতো করে জড়িয়ে ধরে বললেন, কাঁদে না মা। বাবা মা তো চিরকাল কারো বেঁচে থাকে না। হ্যাঁ এটা সত্যি যে তোর বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, কিন্তু নিজেকে তো শক্ত রাখতে হবে। মানিক আবরার অনিমার আরেক পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল,
আদ্রিয়ান সব বলেছে আমাদের। নিজেকে একদম একা ভাববি না। আমরা আছি তো তোর সাথে, আর সব সময় থাকবো। আদ্রিয়ান হাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছে তিনজনকে। মনে মনে এক অদ্ভুত শান্তি পাচ্ছে। অনিমাকে একটা পরিবার দিতে পেরেছে এটা ভেবেই মনটা অনেক হালকা লাগছে ওর। এরপর খেতে বসে হলো আরেক ঝামেলা। মানিক আবরার আর মিসেস আবরার দুজনেই অনিমাকে খাইয়ে দেবে। আদ্রিয়ান অসহায় দৃষ্টিতে একবার নিজের বাবার দিকে দেখছে, আরেকবার নিজের মায়ের দিকে, তারপর বাচ্চাদের মতো করে বলল, এটা কিন্তু ঠিক না। এতদিন পর আমি বাড়িতে এলাম অথচ আমার দিকে একটু ঘুরেও দেখছো না তোমরা। উল্টে নিজের বৌমাকে নিয়ে পড়ে আছো। আমাকেও কেউ একটু খাইয়ে দাও। মিসেস আবরার বিরক্তিকর কণ্ঠে বললেন, এই এত বড় হয়েছিস, খাইয়ে দিতে হবে কেন রে? চুপচাপ নিজের হাত খেয়ে নে। মানিক আবরার ও স্ত্রীর কথায় সহমত হয়ে বললেন, তাই তো, নিজের হাতে খাও। আদ্রিয়ান বোকার মতো কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে বলল, বাহ বাহ, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় শুনেছিলাম, কিন্তু হবু বৌমাকে দেখার সাথে সাথে যে ছেলেরাও পর হয়ে যায় আজ দেখে নিলাম। অনিমা এতক্ষণ বেশ এনজয় করছিল। আদ্রিয়ানের কথাটা শুনে ও হেসে দিল। আর মিস্টার এন্ড মিসেস আবরারও হেসে দিল। মিসেস আবরার হাসতে হাসতেই বলল, ব্যাস অনেক হয়েছে, আয় তোকে আমি খাইয়ে দিচ্ছি। এরপর মানিক আবরার অনিমাকে আর মিসেস আবরার আদ্রিয়ানকে খাইয়ে দিতে লাগলো। আজ ওই বাড়ি আনন্দে মেতে উঠেছে। এতদিন পর ঘরের ছেলে বাড়িতে ঘরে ফিরে এসছে, সাথে ছেলের বউ। এর চেয়ে ভালো আর কি হতে পারে? রিক নিজের রুমে বসে ফোন স্ক্রুল করছিল। দরজার কাছে স্নিগ্ধা এসে নক করে বলল, রিক দা আসবো? রিক ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে স্নিগ্ধাকে দেখে বলল, আয় ভেতরে আয়। স্নিগ্ধা ভেতরে এসে বসতেই রিক ফোনের চোখ রেখেই প্রশ্ন করল, কিছু বলবি? স্নিগ্ধা কিছুক্ষণ চুপ থেকে তারপর ইতস্তত করে বলল, আসলে বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই বলছিলাম যে আমাকে একটু ঘুরিয়ে আনবে বাইরে থেকে। রিক ফোন থেকে চোখ না সরিয়েই বলল, হঠাৎ ঘুরতে যাওয়ার শখ হলো? স্নিগ্ধা নিচু কণ্ঠে বলল, ওই যে বললাম বোর হচ্ছি বাড়িতে বসে, তাই আর কি। তুমি যেতে না চাইলে সমস্যা নেই, আমি জোর করব না। রিক কিছু না বলে নিজের মতো ফোন স্ক্রুল করে যাচ্ছে। স্নিগ্ধা মন খারাপ করে উঠে চলে যেতে নিলেই রিক বলে উঠল, আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নে, বেশি টাইম লাগালে আমি যাব না কিন্তু। স্নিগ্ধা তাড়াতাড়ি চলে গেল রেডি হতে। এরপর দুজনে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গাতে ঘুরেছে। আজ রিক স্নিগ্ধাকে সেই আগের মতোই ট্রিট করেছে। বিকেল বেলা অনিমা আদ্রিয়ানদের বাড়ির যেই রুমে ওকে থাকতে দেওয়া হয়েছে তার ব্যালকনিতে দাঁড়িয়ে একমনে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে। হঠাৎ মাথায় কেউ টোকা দিতেই অনিমা পেছনে ঘুরে দেখল আদ্রিয়ান। আদ্রিয়ান মুচকি হেসে বলল, কি ভাবছো? অনিমা কিছু না বলে হেসে দিয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। আদ্রিয়ানও অনিমাকে দুই হাতে জড়িয়ে নিয়ে বলল, কেন? অনিমা মাথা তুলে বলল, আমার জীবনে আসার জন্যে। আদ্রিয়ান অনিমার কপালে কপাল লাগিয়ে বলল, থ্যাঙ্কস টু। অনিমা ভ্রু কুঁচকে বলল, কেন? আমার লাইফে আসার জন্যে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। আদ্রিয়ান অনিমার চুল ঠিক করতে করতে বলল, এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। অনিমা অবাক হয়ে বলল, কেন? আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে একটা গম্ভীর শ্বাস নিয়ে বলল, তোমার বাবার মতো একজন মানুষকে যারা এতটা নির্মমভাবে খুন করেছে তারা তো এভাবে খোলা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে না, তাই না? এমনিতেই ওদের শাস্তি দেওয়া যেত, কিন্তু তুমি চাও আইন ওদের শাস্তি দেখ, তাহলে সেটাই হবে। অনিমা কিছু একটা ভেবে বলল, বাট কি করতে চলেছি আমরা? আদ্রিয়ান রেলিং ও ভর দিয়ে বলল, ওদের সবাইকে এক জায়গায় ডেকেছি আমি। আমরা যদি একটা টিম হয়ে কাজটা করি তাহলে অনেক সহজ হবে। আর আমাদের এই টিমে রিকও আছে। অনিমা অবাক হয়ে তাকিয়ে বলল, রিক? আদ্রিয়ান মুচকি হেসে বলল, হ্যাঁ, এবার দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ওরা ওয়েট করবে। অনিমা কথা না বাড়িতে রেডি হতে চলে গেল আর আদ্রিয়ান নিজেও রেডি হতে গেল। একটা টেবিলের চরপাশে বসে আছে আদ্রিয়ান, অনিমা, রিক, স্নিগ্ধা, আদিব,
আশিস, তীব্র, অরুমিতা, স্নেহা সবাই। তীব্র, স্নেহা আর আশিস অরুমিতা যে একে অপরকে এভয়েড করছে সেটা বুঝতে পারল অনিমা, তবে আপাতত কিছু বলল না। আদ্রিয়ান আদিবের দিকে তাকিয়ে বললেন, হাসান স্যার যেই আর্টিকেল করতে চেয়েছিলেন সেই আর্টিকেলের ওপর যেসব জার্নালিস্টরা কাজ করছিল তাদের বর্তমান নাম, অ্যাড্রেস, নাম্বার কালেক্ট করা শেষ। আদিব একটা কাগজ আদ্রিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ আতাউর, মুসফিক, মিতা, শম্পা, ইলিয়াস এই ৫ জন ছিল। মিতা মেয়েটি এই কেসের একটা এভিডেন্সের ছবি তুলতে গিয়ে খুন হয়। বাকিদেরটা দেওয়া আছে। আদ্রিয়ান কাগজটাতে চোখ বুলিয়ে বলল, আতাউর, মুসফিক, শম্পা আর ইলিয়াস। এই ৪ জনের মধ্যে কেউ একজন নিউজ লিক করত। সবার আগে তাকেই ধরতে হবে। অনিমা আর্টিকেলের কিছু ডিটেইলস যেটা তোমার কাছে ছিল সেই ফাইলটা বার করো। অনিমা সেই ফাইলটা বার করে আদ্রিয়ানের হাতে দিল। আদ্রিয়ান নিজের পকেট থেকে একটা প্যাকেটে কিছু ছবি বের করে টেবিলে রেখে বলল, এই ছবিগুলো মিতা তুলেছিল। ওরা মিতাকে মারতে পারলেও মরার আগে ছবিগুলো মিতা হাসান স্যারকে পাঠিয়েছিলেন। অনিমা অবাক হয়ে বলল, আপনি কোথায় পেলেন? আদ্রিয়ান অনিমার প্রশ্নকে এড়িয়ে গিয়ে বলল, এই ফাইল আর ছবি এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স। তাই এগুলোকে নিরাপদে রাখতে হবে। খুব সেভলি। এই কথাতে রিক বলে উঠল, এগুলো আমি আমার কাছে রাখছি। সবাই রিকের দিকে তাকাতেই রিক ইতস্তত করে বলল, যদি তোমাদের কারো আমাকে বিশ্বাস করতে প্রবলেম না থাকে তো। আদ্রিয়ান মুচকি হেসে ফাইল আর ছবিগুলো রিকের হাতে দিয়ে বলল, তোমাকে অবিশ্বাস করার কারণ নেই। আইনো তুমি তোমার দায়িত্ব কি সেটা ভালো করেই জানো। রিক ওগুলো নিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মিটিং শেষে যে যার যার বাড়িতে চলে গেল। রঞ্জিত চৌধুরী আর কবির শেখ টেবিলে কাজ করছিলেন। রিক সোজা গিয়ে ওই টেবিলের ওপর ওই ফাইল আর ছবিগুলোর প্যাকেট দুটোই ঠাস করে রাখল। আওয়াজ পেয়ে দুজনেই তাকালেন টেবিলের দিকে। টেবিলে ফাইল আর প্যাকেটটা দেখে মিস্টার রঞ্জিত আর কবির শেখ রিকের দিকে তাকালেন। মিস্টার রঞ্জিত ভ্রু কুঁচকে বললেন, এগুলো কি? রিক ওনাদের বারবার চেয়ারে বসতে বসতে বলল, রাখা তো টেবিলেই আছে, দেখে নাও। মিস্টার রঞ্জিত ফাইলটা হাতে নিলেন আর কবির শেখ ছবির প্যাকেটটা, সব ভালোভাবে দেখে দুজনেই অবাক হয়ে গেলেন। কবির শেখ মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বললেন, এগুলো তো ৭ বছর আগের গোডাউনের ছবিগুলো। মিস্টার রঞ্জিত ও ফাইলটা পড়ে চমকে গিয়ে বললেন, আরে এটাও তো হাসান আমার এগেইনস্টে যেই আর্টিকেলটা করছিল তার কিছু অংশ। কবির শেখ রিকের দিকে তাকিয়ে বললেন, এগুলো তুমি কোথায় পেলে? রিক এতক্ষণ দুজনের কথা শুনছিল। কবির শেখের প্রশ্ন শুনে ওনাদের দিকে তাকিয়ে বলল, যাক মনে পড়ল তাহলে। আমি তো ভাবতাম তোমরা খুব বুদ্ধিমান, অথচ তোমাদের বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ দুটো এভিডেন্স বাইরে অন্যের হাতে পড়ে আছে তোমরা জানোই না। বাহ! মিস্টার রঞ্জিত অবাক হয়ে বললেন, কোথায় ছিল এগুলো? রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, রাইট, এটাও জানো না? অনিমা আর আদ্রিয়ানের কাছে ছিল। রিকের কথা শুনে দুজনেই চমকে গেলেন। কবির শেখ চিন্তিত গলায় বললেন, কিন্তু এটা কি করে সম্ভব? এই ছবিগুলো তো মিতা তুলেছিলে আর এগুলো তুলে নিয়ে যাওয়ার আগেই তো মিতাকে আমরা মেরে ফেলেছিলাম। রিক আবারও হাসল, তারপর কবির শেখের দিকে তাকিয়ে বলল, ও তার মানে জার্নালিস্ট মিতাকে তোমরাই খুন করেছ? মিস্টার রঞ্জিত বিরক্ত হয়ে বলল, আরে হ্যাঁ, ওই মেয়েটা আমাদের গোডাউনের স্মাগলিং এর ছবি তুলেছিল কাউকে যাতে দিতে না পারে, সেই জন্যই তো ওখান থেকে পালানোর আগেই আমাদের লোক দিয়ে খুন করিয়েছি। রিক ওর বাবার দিকে তাকিয়ে বলল, শুনেছিলাম ওনাকে নাকি রেইপও করা হয়েছিল। কবির শেখ হালকা কেশে গলা পরিষ্কার করে ইতস্তত করে বললেন, হ্যাঁ ওই জোয়ান ছেলেপেলে তো তাই। রিক একটা মলিন হাসি দিয়ে বলল, হুমম, তার মানে সেটাও তোমাদের লোকই করেছে? রঞ্জিত চৌধুরী বললেন, হুমম হঠাৎ এগুলো জিজ্ঞেস করছো? রিক এবার একটা চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসে ওনাদের দিকে তাকিয়ে বলল, এবার বুঝতে পারছো আমি ওদের টিমে জয়েন না করলে কি হতো? আজ প্রমাণগুলো সব ওদের হাতে থাকতো, ঠিক সময় পাবলিশও করতো, আর তোমরা থাকতে জেলে।
কবির শেখ টেবিলে 2 হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক। এখন আমারও মনে হচ্ছে যে রিকের ওদের সাথেই থাকা উচিত। সবে 2টো প্রমাণ উদ্ধার হয়েছে, আর কি কি প্রমাণ ওদের হাতে আসে তার কোন ঠিক নেই। রিক হালকা হেসে দিয়ে বলল, এক্সাক্টলি। এই জন্যেই আগে ভালো সাজার নাটক করলাম, এরপর ওদের বিশ্বাস অর্জন করলাম, আর ওরাও আমাকে বিশ্বাস করে দিয়ে দিল এগুলো রাখতে। এন্ডা মড্যাম সিউর এই ভুল ওরা বারবার করবে। আর ওরা যেদিন সবটা এক্সপোজ করতে যাবে সেদিন আমি আসল বোমা ফাটাবো। এবার এগুলো নষ্ট করে ফেলো। কবির শেখ আর রঞ্জিত চৌধুরী ফাইল আর ছবিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আর রিক বাঁকা হেসে জ্বলন্ত আগুনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। 2টো দিন কেটে গেছে। অনিমাও নতুন করে অফিস জয়েন করেছে। আদ্রিয়ানের বাবা মায়ের স্নেহ যত্ন আর আদ্রিয়ানের ভালোবাসায় বেশ ভালোই দিন কাটছে অনিমার। এর মধ্যে আদ্রিয়ানের বিয়ে ঠিক হচ্ছে, আর মেয়ে আদ্রিয়ানের বাড়িতেই আছে শুনে আদ্রিয়ানের ফুপি চলে এলেন ওদের বাড়িতে বউ দেখতে। এসে অনিমাকে বাড়িতে না পেয়ে মিসেস আবরারের কাছ থেকে ইনিয়ে বিনিয়ে অনিমা সম্পর্কে ছোটখাটো পিএইচডিও করে নিলেন আর কি। অনিমা অফিস করে আদ্রিয়ানদের বাড়িতে আসতে আসতে প্রায় 8টা বেজে গেল। এসে কলিং বেল চাপতেই মিসেস আবরার দরজা খুলে অনিমাকে দেখে মুচকি হেসে বলল, এসে গেছিস, আয় ভেতরে আয়। অনিমা হেসে ভেতরে ঢুকতেই সোফায় একজন মহিলাকে বসে থাকতে দেখে মিসেস আবরারের দিকে তাকালো। মিসেস আবরার বললেন, ইনি আমার বড় ননদ, আদ্রিয়ানের ফুপি। অনিমা মুখে হাসি ফুটিয়ে ওনাকে সালাম দিল। উনি সালাম নিলেন, তবে মুখভঙ্গি দেখে মনে হলো অনিমার ওপর খুব বিরক্ত। অনিমা বুঝতে পেরেও কিছু বলল না। মিসেস আবরার অনিমাকে বললেন, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ক্লান্ত হয়ে এসছিস নিশ্চয়ই। অনিমা চুপচাপ ওপরে চলে গেল ফ্রেশ হতে। ভ্যাপসা গরম পড়েছে, তাই এক্কেবারে শাওয়ার নিয়ে চুল শুকিয়ে তারপরেই নিচে গেল। নিচে গিয়ে দেখে মানিক আবরার, মিসেস আবরার আর আদ্রিয়ানের ফুপি সোফায় বসে আছে। অনিমা গিয়ে দাঁড়াতেই মিসেস আবরার বললেন, আয় বসো, তোর জন্যে চা রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে। অনিমা বসতে নেবে তখনই ফুপি চড়া গলায় বললেন, এ কেমন মেয়ে সেটাই ভাবছি আমি। কোথায় সন্ধ্যায় সবাইকে চা করে খাওয়াবে তা নয়, উল্টে হবু শাশুড়ি মায়ের করে দেওয়া চাটা পায়ের ওপর পাতুলে বসে খাবে। অনিমা আর বসল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মানিক আবরার কিছু বলবে তার আগেই মিসেস আবরার বললেন, কি সব বলছো আপা? মেয়েটা এত পরিশ্রম করে অফিস থেকে এসছে, আর আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, একটু চা করে ওকে খাওয়ালে ক্ষতি কি? ফুপি বিরক্ত হয়ে বললেন, হুহো, বিয়ের আগেই এই মেয়েকে মাথায় তুলছিস তো? দেখবি একদিন তোরই মাথার ওপর ছুরি ঘোরাবে, সেদিন বুঝবি। মানিক আবরারও এবার বড় বোনের কথায় বিরক্ত হয়ে বললেন, ছুরি ঘোরালে আমাদের ওপর ঘোরাবে, তোর এত সমস্যা কি সেটাই তো বুঝতে পারছি না। অনিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফুপির ব্যবহারে সামান্য মন খারাপও হচ্ছে ওর। মিসেস আবরার ওকে বসতে বলবেন তার আগেই ফুপি বলে উঠলেন, আচ্ছা, আমাদের আদ্রিয়ানের জন্যে কি মেয়ের অভাব পড়েছিল নাকি বলতো যে এরকম একটা মেয়েকে ওর বউ বানাচ্ছিস? মিসেস আবরার ভ্রু কুঁচকে বললেন, এরকম মানে কি? কি বলতে চাইছো তুমি? ফুপি মুখ বাঁকিয়ে বললেন, বুঝতে পারছিস না নাকি? বাপ মা নেই, তার ওপর একা একটা ফ্ল্যাটে থাকতো। এই যুগে যা সব হয়, কি সব কুকীর্তি করে বেরিয়েছে তা বলতে পারবি? আর দেখ, রাত 8টা বাজে বাড়ি ফিরল, বিয়ের পর কি এসবই করবে নাকি? এতক্ষণ কিছু মনে না বললেও এবার অনিমার বেশ খারাপ লাগলো ব্যাপারটা, কারণ উনি ওর চরিত্র নিয়ে কথা বলছে। মানিক আবরার এবার রাগী গলায় বললেন, কি করেছিস বলতো আপা? মেয়েটার কেউ ছিল না বলেই তো একা থাকতে হয়েছে, তাই না? এতে ওর কি দোষ? আর ওর কাজ থাকলে দেরি তো হতেই পারে, এতে সমস্যা কি? ফুপি ভ্রু কুঁচকে তাকালেন নিজের ভাইয়ের দিকে। অনিমা একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো ছলছল করছে ওর। মিসেস আবরারও বেশ বিরক্ত হচ্ছে এসব কথা শুনে। যথেষ্ট ভদ্রভাষায় থামানোর চেষ্টা করছে কিন্তু থামছে না। ফুপি অনিমার দিকে তাকিয়ে বললেন, আর এসব যদি বাদও দেই? ওই মন্ত্রীর ছেলেটা ওকে তুলে নিয়ে গেছে, বিদেশে নিয়ে গিয়ে কয়েকটা দিন রেখেছিল। একটা পরপুরুষের কাছে এতদিন ছিল,
তোমাদের কি মনে হয় ছেলেটা ওকে নিয়ে বসিয়ে পুজো করছিল? আমাদের দেখে কি মনে হয় ঘাসে মুখ দিয়ে চলি? অনিমা এবার চোখের জল আটকাতে পারল না। নিজের সম্পর্কে এরকম কথা শুনতে কোনো মেয়েরই ভালো লাগে না। আর উনি রীতিমতো ওকে চরম অপমান করছেন। অন্য কেউ হলে নিশ্চয়ই কটা শুনিয়ে দিত, কিন্তু আদ্রিয়ানের ফুপি আর সামনে বাবা মা আছে তাই চুপচাপ সহ্য করছে। মিসেস আবরার এবার উঠে দাঁড়িয়ে রেগে বললেন, আপা এবার কিন্তু বাড়াবাড়ি করছো। ফুপি পাত্তা না দিয়ে বললেন, ভুল কি বললাম? কি এমন যোগ্যতা আছে এই মেয়ের আদ্রিয়ানের বউ হওয়ার? কেন ওকে আদ্রিয়ানের বউ বানাতে উঠে পড়ে লাগছো? হ্যাঁ, কারণ আদ্রিয়ান নিজে ওকে ভালোবাসে। শুধু ভালোই বাসে না, সারা জীবন ওর সাথেই কাটাতে চায়। এই কথা শুনে সকলেই তাকিয়ে দেখল আদ্রিয়ান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আদ্রিয়ান প্রথম থেকেই সব শুনছিল কিন্তু কিছু বলেনি, কারণ ও শুনতে চাইছিল এই মহিলা আর কি কি বলতে পারে। যখন দেখল মুখ খোলা জরুরি তখনই খুলল। ওনারাও কেউ খেয়াল করেনি ওকে। আদ্রিয়ান মুচকি হেসে ওর ফুপির দিকে তাকিয়ে বলল, আমার তো মনে হয় না এর চেয়ে বড় কোনো কারণ থাকতে পারে বা থাকার দরকার আছে। ফুপি মুখ ঘুরিয়ে বসে রইলেন। উনি খুব ভালো করেই জানেন আদ্রিয়ান কি বলতে পারে। মিস্টার আর মিসেস আবরার এবার একটু আইস করে সোফায় বসল। ওনারাও জানেন এখন কি হবে তাই প্রস্তুতি নিয়ে বসল আর কি। অনিমা এখনো মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান সিঙ্গেল সোফায় বসে ফুপির দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলে ফুপিন্নি? যে চাটা মাকে কেন করতে হলো তাই তো? আচ্ছা, এটা কোথায় লেখা আছে যে বাড়ির সব কাজ শুধু ঘরের বউরাই করবে? ফুপি ভ্রু কুঁচকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন, তো তুই কি বলতে চাইছিস তোর মা হাত পুড়িয়ে রান্না করবে আর তোর বউ বসে বসে খাবে? আদ্রিয়ান হেসে বলল, আমি সেটা কখন বললাম? এটা ডিপেন্ড করবে কে কতটা ফ্রি এবং সুস্থ আছে তার ওপর। আজ অনিমা লেট করে ফিরেছে, মা ফ্রিও ছিল সুস্থও ছিল তাই নিজেই চা করেছে। অনিমা ফ্রি থাকলে ও নিজেই সব করবে, ওকে বলতে হবে না, এটুকু চিনি আমি ওকে। ইনফ্যাক্ট ও যদি এসে দেখতো যে চা করা হয়নি তাহলে ও নিজেই যেত করতে। কিন্তু আমার মা তো আর তোমার মতো না, তাই না, যে পায়ের ওপর পা তুলে বসে ঘরের বউকে অর্ডার করবে। কারণ উনি মা তোমার মতো সো কল শাশুড়ি না। ফুপি মাথা নিচু করে আছে। আর অনিমা এবার মাথা তুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান আবার বলল, আর কি বলছিলে? ও এতদিন একা একটা ফ্ল্যাটে থাকতো, কোথায় কি কুকীর্তি করে বেরিয়েছে তার ঠিক নেই। সেটা বললে তো আমিও এতদিন একা একটা অ্যাপার্টমেন্টে ছিলাম, তার উপর একজন সেলিব্রিটি, তো আমিও কোথায় কি কুকীর্তি করে বেরিয়েছি তারও তো কোনো ঠিক নেই, তাই না? ও রাত 8টায় এসেছে বলে তোমার প্রবলেম হচ্ছে, আর আমি তো রাত 9:30টায় বাড়িতে এলাম। মাঝে মাঝে আরো রাত হয়, তাহলে তো তোমার আমাকে নিয়েও সমস্যা থাকার কথা, রাইট? ফুপি এবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তুই আর ও কি এক নাকি? তুই হলি ছেলে মানুষ, তোর সাথে ওর তুলনা হয়? আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কেন, পার্থক্য কোথায় আমাদের? আমার দুটো হাত, দুটো পা, দুটো চোখ আছে, ওরও আছে। আমারে হার্টবিট করে, ওরটাও করে। আমাকে একটা একটা আঘাত করলে আমি যতটা ব্যথা পাবো, ওকে করলে ও ততটাই ব্যথা পাবে। কেটে গেল দুজনের শরীর থেকে রক্তই বেরোবে। তাহলে পার্থক্য কোথায়? আমার স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচার অধিকার যতটা আছে ততটাই ওর আছে। তাহলে যেটা ভুল সেটা দুজনের জন্যেই ভুল। ছেলে বা মেয়ে হওয়াতে ভুলটা ঠিক আর ঠিকটা ভুল হয়ে যায় না। তোমাদের মতো এইরকম চিন্তাধারার মানুষদের জন্যেই ছেলেরা এটা মনে করে যে ওরা যা খুশি তাই করতে পারে আর মেয়েরা ওদের ইচ্ছেমতো ওদের কাঠপুতুল হয়ে থাকবে। ফুপি এবার চুপ করে আছে, কি বলবে সেটাই জানে না উনি। আর অনিমা একদৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, আর ও কোনো অন্য ছেলের কাছে এতদিন ছিল, এতে যদি আমার কোনো সমস্যা না হয় তাহলে তুমি বলার কে এখানে? ওর সাথে সংসার কি তুমি করবে? যাই হোক, আমার হবু বউ দেখতে এসছিলে, দেখা হয়ে গেছে। আশা করি কালকে সূর্য ওঠার পরেই নিজের বাড়ি চলে যাবে। ফুপি রেগে প্লাস অবাক হয়ে বললেন, আদ্রিয়ান এটা কিন্তু আমারও বাড়ি। আদ্রিয়ান ওনার দিকে তাকিয়ে বলল, মোটেও না। দাদু মারা যাওয়ার পর তুমি তোমার পাওনা প্রপার্টির টাকা চেয়ে নিয়ে গেছো।
সো এই বাড়ির ওপর তোমার কোনো অধিকার আইনত নেই। তবুও আত্মীয় হিসেবে যেটুকু সম্মান দেওয়া হয় নিজের দোষে নিজের সেই সম্মানটুকুও হারাচ্ছ। তোমার জন্যে অকারণে আমার বউয়ের চোখ দিয়ে জল বেরোবে সেটা অন্তত আমি মেনে নেব না। ফুপি রাগী কণ্ঠে বললেন, বউ হয়ে না আসতেই শাসন না করে এভাবে আহ্লাদ দিচ্ছিস তো পরে বুঝবি। বউয়ের নিজের হাতে রাখতে পারিস না কেমন পুরুষ মানুষ তুই? আদ্রিয়ান হেসে বলল, কে বলেছে শাসন করি না? খেতে না চাইলে ধমকে জোর করে খাওয়াই, অনিয়ম করলে বকি, নিজের অজন্ত করলেও বকাবকি করি। এছাড়া ও আর তেমন কিছু করে না যার জন্যে শাসন করতে হবে। আর আহ্লাদের কথা বলছো? আমারই তো বউ, আমি আহ্লাদ না দিলে কে দেবে? আর হ্যাঁ, বউ কোনো প্রপার্টি বা গৃহপালিত পশু না যে ওকে হাতে রাখতে হবে। ও আমার লাইফ পার্টনার, আমার সহধর্মিণী। ওকে হাতে না পাশে রাখাটাই সবচেয়ে জরুরি। আর ও সেটা সবসময় আছে। আর যারা নিজের বউয়ের পায়ে শিকল পরিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখাকে পুরুষত্ব মনে করে তাদের চেয়ে বড় লুজার আর কাওয়ার্ড দুনিয়াতে দুটো নেই। এন্ডা নটা লুজার ওর কাওয়ার্ড। বলে উঠে অনিমার হাত ধরে ওখান থেকে সিঁড়ি দিয়ে সোজা ওপরে নিয়ে গেল। অনিমার সেদিকে ধ্যান নেই, ও একদৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আজ আরেকবার নতুন করে প্রেমে পড়ে গেল ওর। এরকম করে কজন ছেলে চিন্তা করতে পারে? সত্যিই ও খুব লাকি যে ওর কাছে আদ্রিয়ান আছে। এরকম একজন মানুষ যার পাশে থাকে তার আর কিছু চাওয়ার থাকতেই পারে না। অনিমা বেডে বসে মাথা নিচু করে মুড অফ করে আছে, যেটা আদ্রিয়ানে একটুও ভালো লাগছে না। কিন্তু কিছু বলছেও না, ও চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, অনি প্লিজ এভাবে মুড অফ করে বসে থেকো না, আমার ভালো লাগছে না। অনিমা কিছু না বলে জাস্ট একটু নড়ে বসল, তবে ওর মুখে বিষণ্ণতা এখনো স্পষ্ট। আদ্রিয়ান এবার এগিয়ে বসে অনিমার থুতনি ধরে ওর মুখ উঁচু করে ধরল, তারপর কপালের চুলগুলো কানে গুজে দিয়ে বলল, অনিকে কি বলল না বলল তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তুমি নিজের কাছে ক্লিয়ার। আমি জানি তুমি কি আর কেমন। তাহলে অন্য একজনের কথায় তুমি কেন কষ্ট পাচ্ছ? অনিমা মাথা নিচু করে ভাঙ্গা গলায় বলল, এখানে ফুপির কোনো দোষ নেই। আমার সাথে যা যা হয়েছে তাতে অন্যদের আমাকে নিয়ে এরকম ধারণা তৈরি হওয়াটাই স্বাভাবিক। ভাগ্যের জোরে কয়েকবার হয়তো বেঁচে গেছি, কিন্তু হতেই তো পারত। তাই এসব ভাবা স্বাভাবিক। আদ্রিয়ান অনিমাকে ছেড়ে বলল, না, স্বাভাবিক না। কেন? মেয়েরা বাড়ির বাইরে একটা রাত কাটিয়ে আসলেই এটা মনে করা হয় যে মেয়েটা উল্টোপাল্টা কিছু করেছে বা ওর সাথে উল্টোপাল্টা কিছু হয়েছে। কেন? মেয়েদের কি নিজের মতো চলাফেরা করার স্বাধীনতা নেই নাকি? আর যদি এমন কিছু হতো, দেন আই জাস্ট ডোন্ট কেয়ার। বিকজ আই ট্রাস্ট ইউ এন্ড আই লাভ ইউ। অনিমা কিছু একটা ভেবে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এত ফ্রিডম দিচ্ছেন, আমি যদি সত্যিই ভুলভাল কিছু করে বেড়াই তাহলে? আদ্রিয়ান মুচকি হেসে অনিমার মাথায় চাটা মেরে বলল, কি বলো তো জান পাখি, তোমার যদি এরকম কিছু করার 1%ও চান্স থাকতো তাহলে আমি তোমাকে ঘরে আটক করে রেখে দিতাম। অনিমা আদ্রিয়ান কাঁধে কুনুইয়ের ভর দিয়ে বলল, তবুও ছাড়তেন না আমায়? আদ্রিয়ান মুচকি হেসে অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, ভালোবাসলে ছেড়ে দেওয়া যায় না জান পাখি। ভালোবাসার মানুষটার মধ্যের দোষগুলোকে ভালোবেসে ঠিক করে নিতে হয়, বুঝলে? অনিমা মুচকি হাসল। কিছু মনে পড়তেই মাথা তুলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলার ছিল আপনাকে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, সিরিয়াস কিছু? অনিমা হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে তারপর একটু চুপ থেকে বলল, আসলে তীব্র স্নেহা, আশিস ভাইয়া অরুর মধ্যে অনেক প্রবলেম চলছে। সেদিন দেখলাম একে অপরকে ইগনোর করলো। দুদিন ধরেই খেয়াল করছি যে তীব্র আর অরুমিতারও মুড অফ। স্নেহার বাবা ওর বিয়ে ঠিক করছে। স্নেহা ওর বাবার মুখের ওপর কথা বলতে পারছে না, তীরকেও কথা বলতে দিচ্ছে না, তাই তীব্র রেগে আছে ওর ওপর। আর অরু? আদ্রিয়ান অনিমাকে থামিয়ে দিয়ে বলল, অরুমিতা আর আশিসের সমস্যাটা আমি জানি। দেখো, ভুলটা আশিসের। নিজের ভুল বুঝতে হলে ওর নিজেকেই বুঝতে হবে। আশিস যতক্ষণ নিজে না রিয়ালাইজ করছে ও যেটা করেছে সেটা ভুল আর ও সত্যিই অরুমিতাকে ভালোবাসে, আর এসব বুঝে ও নিজে থেকে অরুমিতার কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ আমরা কিছু করতে পারি না।
এরপর অরুমিতা ওকে ক্ষমা করবে কি না সেটা অরুমিতার ব্যাপার। আর তীব্র আর স্নেহার ব্যাপারটা আমি দেখছি। এখন মিস্টার আইমিন আঙ্কেলের কেসটা নিয়ে ব্যস্ত আছি, তো একটু ফ্রি হলেই তিরোর বাবার সাথে আমি নিজে কথা বলবো। হ্যাপি? অনিমা মুচকি হেসে বলল। হুমম। আদ্রিয়ান হেসে অনিমার চুলগুলো নাড়তে নাড়তে বলল, রাত হয়েছে অনেক, এবার শুয়ে পড়ো। অনিমা জানে আদ্রিয়ানের কথা না শুনে কোনো উপায় নেই, তাই লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ শুয়ে পড়ল। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, চোখ বন্ধ। আদ্রিয়ানের কথা অনুযায়ী অনিমা চোখ বন্ধ করে ফেলল। আর আদ্রিয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান খেয়াল করল অনিমা ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ান অনিমার ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর গায়ে চাদর টেনে দিয়ে চলে গেল নিজের রুমে। পার্টির অফিস থেকে কাজ সেরে বলে বাড়ি ফিরছে রিক। হঠাৎ মনে হলো যে স্নিগ্ধার তো এখনই হসপিটাল থেকে ফেরার কথা। একই রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন ওকে নিয়েই ফিরুক। এসব ভেবে স্নিগ্ধাদের হসপিটালের সামনে গাড়ি থামিয়ে গাড়িতে বসে স্নিগ্ধার বেরোনোর অপেক্ষায় করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর স্নিগ্ধাকে দেখতে পেলে রিক। তবে স্নিগ্ধার সাথে একটা ছেলেও আছে। দুজনে হাসাহাসি করতে করতে আসছে, আর দুজনে খুব কাছাকাছি অবস্থাতেই হাঁটছে। রিকের মেজাজ খারাপ হয়ে গেল এই দৃশ্য দেখে। এমন কেন হলো ও নিজেই জানে না, কিন্তু স্নিগ্ধাকে এভাবে দেখতে ওর মোটেও ভালো লাগছে না। রিক গাড়ি থেকে নেমে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। গেইটের কাছে এসে ছেলেটা স্নিগ্ধাকে এক হাতে হালকা করে হাঁক করে বিদায় দিল। এতে রিকের আরো রাগ হলো। গেইট থেকে বেরিয়ে রিককে দেখে স্নিগ্ধা বেশ অবাক হয়ে গেল, সাথে খুশিও হলো। এগিয়ে গিয়ে বলল, আরে রিক দা, তুমি এখানে? রিক সানগ্লাসটা খুলে ইতস্তত কণ্ঠে বলল, এই পথ দিয়েই ফিরছিলাম, তোকে দেখতে পেয়ে গাড়ি থামালাম। চল গাড়িতে ওঠ। স্নিগ্ধা মুচকি হেসে মাথা নেড়ে গাড়িতে উঠে বসল। রিক গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। বেশ অনেকক্ষণ দুজনেই চুপ ছিল। নীরবতা ভেঙে হঠাৎ রিক বলে উঠল, ছেলেটা কে ছিল? স্নিগ্ধা অবাক হয়ে বলল, কোন ছেলেটা বলো তো? রিকের এবার গা জ্বলে যাচ্ছে রাগে। কোন ছেলেটা মানে কি? কটা ছেলের সাথে ঘোরে এই মেয়ে? তাই বিরক্ত হয়ে বলল, যেই ছেলেটার সাথে হাসতে হাসতে গেট পর্যন্ত এলি। কেউ? স্নিগ্ধা হেসে বলল, ও আচ্ছা, ওর কথা বলছো? ও তো আমার ক্লাসমেট। রিক ভ্রু কুচকে সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, তো ক্লাসমেট এমন কি জোকস শোনালো যে হাসতে হাসতে গায়ে ঢলে পড়ছিলি? স্নিগ্ধা এবার নিজেও বিরক্ত হয়ে রিকের দিকে তাকিয়ে বলল, আজব গায়ে ডলে পড়ব কেন? হ্যাঁ, ওই ক্লাসে হওয়া একটা ঘটনা নিয়েই কথা বলছিলাম। রিক বিড়বিড় করে বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছিলাম। স্নিগ্ধা এবার হাত ভাঁজ করে সিটে হেলান দিয়ে বলল, আচ্ছা তোমার তাতে কি বলো তো? স্নিগ্ধার প্রশ্নে রিক নিজেও চমকে গেল। ঠিকই তো, ওর কি সমস্যা এতে? ও কেন এত প্রশ্ন করছে, এত রাগ করছে? স্নিগ্ধা যা খুশি করুক, ও এসব নিয়ে ভাবছে কেন? তবুও পরিস্থিতি সামাল দিতে বল। থাকিস তো আমাদের বাড়িতেই, উল্টোপাল্টা কিছু করলে দায়িত্ব সেই আমাদের ঘাড়েই পড়বে, তাই না? স্নিগ্ধা কিছু বলল না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। রিকও কিছু না বলে ভুলে ভ্রু কুচকে ড্রাইভিং এ মন দিল। আজ অফ ডে, তাই আদ্রিয়ান বা অনিমা কেউ অফিসে যায়নি। বিকেলে আদ্রিয়ান নিচে নেমে এসে দেখে মিস্টার এন্ড মিসেস আবরার সোফায় বসে আছে। আদ্রিয়ান হেসে সোফায় গিয়ে বসে বলল, কি ব্যাপার মিস্টার এন্ড মিসেস? কি নিয়ে এত মিটিং চলছে শুনি? মানিক আবরার বললেন, এই যে রকস্টার বাবু খুব তো বউ নিয়ে চলে এলে, এবার তো সত্যি সত্যি বিয়েটা করতে হবে নাকি? মিসেস আবরার ও সম্মতি জানিয়ে বললেন, দেখ তোর ফুপিমনি কিসব বলে গেল। হ্যাঁ জানি, যে কে কি বলল না বলল এতে তোর কিচ্ছু যায় আসে না। ইনফ্যাক্ট আমাদেরও যায় আসে না। কিন্তু তোকে কেউ কিছু বলার সাহস না পেলেও অনিমাকে কেউ ছেড়ে দেবে না। ওকে রোজ বাইরে বেরোতে হয়। তুই তো জানিস আমাদের সমাজটা কেমন। আর ওকে কি কি শুনতে হতে পারে। আদ্রিয়ান এবার চুপচাপ কিছুক্ষণ ভাবল, তারপর ওনাদের দিকে বলল, ইউ আর রাইট, বাট এখন যেই পরিস্থিতি তাতে বিয়ের মতো ঝামেলা করে সময় নষ্ট করা যাবে না।
এখন প্রতিটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট আমাদের জন্যে। তোমাদের তো বলেছি তাই না? মানিক আবরার বললেন। হুমম বুঝতে পেরেছি। বিয়েটা আপাতত নাই বা করলে বাট এনগেজমেন্টটা হয়ে যাওয়া ভালো না? আদ্রিয়ান মুচকি হেসে বলল। ফাইন। তোমারা চাইলে তাই হবে। মিসেস আবরার খুশি হয়ে বললেন। তাহলে ডেট ফিক্সড করে ফেলি? মানিক আবরার উপরের দিকে তাকিয়ে বললেন। হুমম কিন্তু যাকে নিয়ে এত কথা সে কই? মামুনি কোথায় আদ্রিয়ান? আদ্রিয়ানও একবার ওপরের দিকে তাকিয়ে বলল। একটু ঘুমোচ্ছে। আসলে আমি জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। দুপুর থেকেই অসুস্থ ছিল। মিসেস আবরার উত্তেজিত হয়ে বললেন। কি বলছিস কি? কি হয়েছে? আদ্রিয়ান ওনাদের আশ্বস্ত করে বলল। আরে এত হাইপার হওয়ার কারণ নেই। আসলে একটু মাথা ব্যথা করছিল আর শরীর গরম ছিল হালকা। এমনিতেই সহজে ছুটি পায় না। মাঝখানে কয়েকদিন এত প্রেশার গেছিল ওর ওপর দিয়ে, তার ওপর ওর হেলথ কন্ডিশনও ভালো নেই। জোর না করলে একটুও রেস্ট করতে চায় না। মিসেস আবরার উপরের দিকে একবার তাকিয়ে বললেন। থাক ঘুমোক। আজ ওকে আর নিচে নামতে দিস না। সন্ধ্যার পর কফি পাঠিয়ে দেব ওপরে। ভালো একটা ঘুম দিয়ে কফি খেলে ভালো লাগবে ওর। আদ্রিয়ান কিছু না বলে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। ওর মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় এটা ভেবে যে, একজন পুরুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো মা আর স্ত্রী, একজন জন্মদাত্রী, আরেকজন জীবনসঙ্গিনী, আর ওর জীবনের এই দুজন মানুষেরই কোনো তুলনা হয় না। এরা দুজনেই নিজের নিজের জায়গায় এক্কেবারে পারফেক্ট আর অসাধারণ। এরকম মা আর স্ত্রী পাওয়া যেকোনো পুরুষের জন্যেই ভাগ্যের ব্যাপার। মিস্টার রঞ্জিত ঘরে বসে ল্যাপটপে কাজ করছিলেন। রিক দরজার কাছে এসে বলল। ড্যাড আসবো? মিস্টার রঞ্জিত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে চশমা ঠিক করে রিকের দিকে তাকিয়ে বললেন। হ্যাঁ এসো। রিক ভেতরে ঢুকে মিস্টার রঞ্জিতের বরাবর বেডে বসল। মিস্টার রঞ্জিত রিকের দিকে তাকিয়ে বলল। কিছু বলবে? রিক একবার দরজার দিকে তাকিয়ে আবার মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বলল। মামাকে ডেকেছি, মামা আসুক তারপরে বলছি। মিস্টার রঞ্জিত কিছু না বলে কাজে মন দিল। কিছুক্ষণ পর কবির শেখ এসে বেডের অন্য সাইডে বসে বললেন। বাবাই কিছু বলবে বলছিলে? রিক এবার দুজনের দিকে তাকিয়ে বলল। হাসান কোতালের আর্টিকেলটাতে যেই 5 জন জার্নালিস্ট কাজ করতেন তার মধ্যে একজন তোমাদের হয়ে কাজ করত। সে কে? মিস্টার রঞ্জিত ভ্রু কুঁচকে বলল। সেটা জেনে তুমি কি করবে? রিক এবার বিরক্ত হয়ে বলল। কারণ আদ্রিয়ান ওই 4 জনকে খুঁজছে। খুঁজে পেতে বেশি সময় লাগবে না। আর পেট থেকে কথা বের করতে ও খুব ভালো করেই জানে। তাই তোমাদের ভালোর জন্যেই বলছি। কবির শেখ একটু চিন্তিত কণ্ঠে বলল। যদি ওকে খুঁজে পায় তো বড় একটা সমস্যা হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ একজন সাক্ষীও। রিক কবির শেখের দিকে তাকিয়ে বলল। এই জন্যেই তো বললাম সব তোমাদের। এবার দেখো কি করতে পারো। মিস্টার রঞ্জিত চৌধুরী বললেন। কবির আতাউর কোথায় আছে এখন? যত তাড়াতাড়ি সম্ভব ওকে দূরে পাঠিয়ে দাও। কবির শেখ থুতনির নিচে হাত দিয়ে কিছু একটা ভাবতে ভাবতে বললেন। উমোহন শুধু দূরে নয়। আতাউরকে দুনিয়া থেকেই সরিয়ে ফেলতে হবে, নইলে ব্যাপারটা রিস্কি হয়ে যাবে। রিক ভ্রু কুঁচকে বলল। তার মানে জার্নালিস্ট আতাউর রহমান তোমাদের কাছে হাসান কোতালের আর্টিকেলের ইনফরমেশনগুলো লিক করত? কবির শেখ মাথা হালকা নেড়ে বললেন। হুমম ও আমাদের কাছে সমস্ত সিক্রেট নিউজ লিক করত আর তার বদলে আমরা ওকে টাকা দিতাম। রিক এবার লম্বা একটা শ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল। হুমম বুঝলাম। কবির শেখ উঠে দাঁড়িয়ে রিকের দিকে তাকিয়ে বলল। চোখ কান খোলা রেখে ওদের সাথে থেকো। আদ্রিয়ান আবরার জোহাইয়ের কিন্তু খুব চালাক, ওর নজর এড়িয়ে কাজগুলো করা কিন্তু খুব কঠিন। রিক ও উঠে দাঁড়িয়ে হালকা হেসে বলল। আমি জানি সেটা। এটুকু বলে রিক চলে গেল মিস্টার রঞ্জিতের রুম থেকে। মিস্টার রঞ্জিত আর কবির শেখ নিজেদের ভাবনায় ব্যস্ত হয়ে পড়লেন। কারো আলতো ডাকে অনিমা ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে মিসেস আবরার মুচকি হেসে তাকিয়ে আছে ওর দিকে, আর আদ্রিয়ান পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। অনিমা আস্তে করে উঠে বসে চুলগুলো হাত দিয়ে ঠিক করে বলল। কি হয়েছে মা? কিছু বলবে? আমাকে ডেকে নিতে?
মিসেস আবরার অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, কেমন লাগছে এখন? অনিমা মুচকি হেসে বলল, আমার আবার কি হবে? আ সুপার ফিট। আদ্রিয়ান এবার এসে বেডে বসতে বসতে বলল, হ্যাঁ তা তো দেখাই যাচ্ছে কত ফিট। ঠিক করে কথা বলতে পারছে না, একটা সেন্টেন্স কমপ্লিট করতে 4বার শ্বাস নিতে হচ্ছে, সে আবার ফিট। অনিমা মুখ ফুলিয়ে আদ্রিয়ানের দিকে একবার তাকিয়ে তারপর মিসেস আবরারের দিকে তাকিয়ে বলল, দেখেছ মা, তোমার ছেলে কিভাবে আমাকে টিজ করছে? মিসেস আবরার আদ্রিয়ানের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, এই একদম আমার মেয়েকে টিজ করবি না। আদ্রিয়ান ওর হাতে রাখা আপেলটা মুখের সামনে ঘোরাতে ঘোরাতে বলল, হ্যাঁ সেই। বাড়ি তোমাদের, ঘর তোমাদের, আমার বউটাও তোমাদের। আমার আর কি আছে বলো? সবই তোমাদের। আমি তো মঙ্গলের গ্রহ থেকে এখানে পিকনিক করতে এসে অ্যাক্সিডেন্টালি তোমাদের ঘরে ডেলিভার্ড করে গেছি। কপাল কপাল। এই জন্যেই কে যেন বলেছিল বেশি মিষ্টি মেয়েদের বউ করে ঘরে আনতে নেই, তাতে ছেলেরা মিষ্টির বাক্স হয়ে যায়। বলেই আপেলে বাইট করল। অনিমা আর মিসেস আবরার মিটমিটিয়ে হাসছে আদ্রিয়ানের কথায়। মিসেস আবরারটি টেবিল থেকে কফির মগটা অনিমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খেয়ে নে, ভালো লাগবে। অনিমা কফি মগটার দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, তুমি কেন আনতে গেলে, আমি তো পারতাম। মিসেস আবরার রাগী কণ্ঠে বললেন, মারবো টেনে এক থাপ্পড়, এই শরীর নিয়ে উনি রান্নাঘরে যাবেন শখ কত। চুপচাপ কফিটা খা, আমিও যাই, তোর বাবাকে চা দিতে হবে। বলে মিসেস আবরার চলে গেলেন ওখান থেকে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখল ও একমনে আপেল খাচ্ছে। অনিমা কিছু না বলে কফির মগটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনির রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে নিজের কফির মগে চুমুক দিতে লাগলো। কিছুক্ষণ পর পেছনে থেকে ওকে আলতো করে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো আদ্রিয়ান। অনিমা একটু অবাক হলো, কারণ আদ্রিয়ান এমনিতে সবসময় ওর আশেপাশে থাকলেও এভাবে হুটহাট জড়িয়ে ধরে না। তবুও কিছু না বলে নিজের এক হাত আদ্রিয়ানের হাতের ওপর দিয়ে রেখে চোখ বন্ধ করে ফেলল। আদ্রিয়ান স্লো ভয়েজে বলল, একটা গুড নিউজ আছে তোমার জন্যে। অনিমা চোখ না খুলে মুখে হাসি রেখেই বলল, সেটা কি? আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ এনে বলল, আগামী শুক্রবার আমাদের এনগেজমেন্ট। অনিমা আদ্রিয়ানের দিকে ঘুরে অবাক হয়ে তাকালো। আদ্রিয়ান অনিমার চুলগুলো কানে গুজতে গুজতে বলল, ইয়েস জান পাখি। যদিও বাবা মা বিয়ের কথা বলছিল, বাট আমি না করেছি, এখন অন্য কিছুতে টাইম বেশি ওয়েস্ট করা ঠিক হবে না তাই। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা এরপরের স্টেপ কি হবে? আদ্রিয়ান কিছু একটা ভেবে তারপর মুচকি হেসে বলল, তা জানি না, বাট যা হবে ভালো হবে। ভরসা রাখো আমার ওপর। অনিমা নিচু কণ্ঠে বলল, হুম। বলে আবারও কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুদিন যাবত অন্য কিছু ভাবছে ও। আদ্রিয়ান এগুলো কি করে করে? রিকের মতো একটা মানুষের সিকিউরিটি ক্রস করে সুইডেনের একটা নির্জন দ্বীপে পৌঁছে যাওয়া, এত প্রমাণ জোগাড়, ওকে সেভ রাখা, কবির শেখ, রঞ্জিত চৌধুরীর মতো পাওয়ারফুল মানুষদেরকেও তোয়াক্কা না করা। এসব কি শুধুমাত্র একজন রকস্টারের পক্ষে সম্ভব? তবুও কিছু জিজ্ঞেস করে না ও আদ্রিয়ানকে। হয়তো এই আশায় যে একদিন আদ্রিয়ান নিজেই ওকে সব বলবে। আদ্রিয়ান, অনিমা, তীব্র স্নেহাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। স্নেহার বাবা মা গম্ভীর মুখ করে বসে আছে। আর সেনহা এক সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তীব্র যদিও আসতে চায়নি, কিন্তু অনিমা আর আদ্রিয়ান মিলে জোর করে নিয়ে এসছে ওকে। স্নেহার বাবা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আরে তোমরা কিছু নিচ্ছ না কেন? আদ্রিয়ান স্নেহার বাবার দিকে তাকিয়ে বলল, এসব ছাড়ুন। আপনি তো জানতেন যে স্নেহা আর তীব্র একে অপরকে ভালোবাসে। তবুও নিজের জেদটাকে টিকিয়ে রাখতে স্নেহার বিয়ে অন্য কারো সাথে দিতে চাইছেন, সেটা কি ঠিক করছেন? আদ্রিয়ানের কথাটা শুনে ভ্রু কুঁচকালো স্নেহার বাবা, তারপর একটা শ্বাস নিয়ে বলল, মেয়েটা আমার। ওর কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি যেই ছেলে ঠিক করেছি যে যথেষ্ট ভালো। আদ্রিয়ান ওনার দিকে তাকিয়ে বলল, আর তীব্র, ওকে কোন দিক দিয়ে খারাপ মনে হলো আপনার? স্নেহার বাবা গম্ভীর কণ্ঠে বলল, ও শুধুমাত্র একজন জার্নালিস্ট।
কথাটা শুনে তীব্র ওখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু আদ্রিয়ান ওর হাত ধরে আটকে নিয়ে স্নেহার বাবার দিকে তাকিয়ে বলল, তো স্যার, আপনার কি মনে হয় আপনার দেখা ছেলের সাথে স্নেহা ভালো থাকবে? স্নেহার বাবা একবার স্নেহা দিকে তাকিয়ে বললেন, অবশ্যই থাকবে। কি আছে তিরোর শুধু একটা জব ছাড়া? আমি যেই ছেলেটা দেখেছি যে তার বাবার একমাত্র সন্তান, বাবার পর ওদের বিজনেস ওই সামলামে, কোনো রকমের অভাব নেই। কি নেই ওখানে? তীব্র কিছু বলবে তার আগেই আদ্রিয়ান বলল, ভালোবাসা আছে স্যার। ওখানে কি স্নেহা ওর ভালোবাসা পাবে? স্যার, ওরা একে অপরকে ভালোবাসে, এটা কি যথেষ্ট নয়? এমন তো নয় তীব্র বেকার। তিরোর কাছে স্নেহার সমস্ত রকম ভরণপোষণের ক্ষমতা আছে। তাহলে সমস্যা কোথায়? জানি ওই ছেলেটার ফিউচার তিরোর চেয়ে বেশি উন্নত, কিন্তু আপনার মেয়ে তিরোর কাছেই বেশি ভালো থাকবে তার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। অনিমা স্নেহার বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, তীব্র আর স্নেহা একে অপরের সাথে খুব ভালো থাকবে। আর ভালো থাকার জন্যে প্রচুর টাকা থাকার প্রয়োজন পড়ে না, শুধু ভালোবাসা থাকতে হয় যেটা ওদের দুজনের মধ্যে আছে। আঙ্কেল, স্নেহাও আপনাকে খুব ভালোবাসে, তাই আপনার কথা ভেবে, আপনার কথা অমান্য করবে না বলে নিজে এত কষ্ট পেয়েও আপনার পছন্দের ছেলেকেই বিয়ে করতে রাজি হয়ে গেছে। আপনারাও তো উচিত তাই না স্নেহার ভালোর কথা ভাবা? আদ্রিয়ান আবারও বলল, তবে আঙ্কেল, কোনো কিছু ভাবার আগে এটা মাথায় রাখবেন যে কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, নিজের জেদ নাকি নিজের মেয়ের খুশি? স্নেহার বাবা কিছুক্ষণ চুপ করে বসে ভাবলেন। তারপর স্নেহার মায়ের দিকে তাকালেন। তারপর গলা ঝেড়ে বললেন, ঠিক আছে, আমার মেয়ে যদি তিরোর কাছেই ভালো থাকে তাহলে তাই হোক। ওর বিয়ে তিরোর সাথেই হবে। আর হ্যাঁ, আমি মন থেকেই বলছি কথাটা। সকলের মুখেই হাসি ফুটে উঠল, শুধু তীব্র বাদে। ও এখনো গম্ভীর মুখেই দাঁড়িয়ে আছে। অনিমা উঠে গিয়ে স্নেহাকে জড়িয়ে ধরল। স্নেহার বাবা তিরোর কাছে গিয়ে বললেন, যা বলেছি তার জন্যে কিছু মনে করো না বাবা। আসলে মেয়েকে আরামে রাখার আশা করে গিয়ে বলেই গেছিলাম যে মেয়ে কোথায় ভালো থাকবে, সুখে থাকবে। তীব্র মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, ইটস অলরাইট আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আঙ্কেল, আপনি হয়তো জানেন না যে তিরোর বাবাও একজন বিজনেসম্যান। স্নেহার বাবা আর মা দুজনেই চমকে গেলেন। স্নেহার বাবা অবাক হয়ে বললেন, তিরোর বাবা বিজনেসম্যান? তাহলে ও জার্নালিস্ট মানে? আদ্রিয়ান মুখে হাসি রেখেই বলল, ইচ্ছে আঙ্কেল, জার্নালিজম ওর প্যাশন ছিল, তাই ও এটাকেই প্রফেশন হিসেবে বেছে নিয়েছে। যেমন আমি মিউজিককে, কারণ এগুলোতে আহামরি টাকা না পাওয়া গেলেও শান্তি পাওয়া যায়। স্নেহার বাবা বেশ লজ্জিত হলেন এসব শুনে। কি ভেবেছিল তিরোকে আরও কি বেরোলো। এরপর সবাই একসাথে গল্পগুজব করতে শুরু করল। তীব্র, এক্সকিউজ মি, বলে গার্ডেন এরিয়ার দিকে চলে গেল। অনিমা ইশারা করতেই স্নেহাও পেছনে পেছনে গেল। গিয়ে দেখে তীব্র পকেটে হাত ঢুকিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে পুলের পানির দিকে। স্নেহা মুচকি হাসি দিয়ে পেছনে জড়িয়ে ধরল তীরকে। তীব্র বুঝতে পারল এটা স্নেহা, তাই ছাড়ানোর চেষ্টা করতেই স্নেহা বলল, আই এম সরি। তীব্র পাত্তা না দিয়ে দিয়ে ছাড়াতে নিলেই স্নেহা আবার বলল, এমন করো না প্লিজ। সরি বলছি তো আমি, আর এমন করব না। তীব্র এবার বিরক্ত হয়ে বলল, এমন কি আর করার দরকার আছে? স্নেহা মুখ ফুলিয়ে বলল, সরি বললাম তো। তীব্র স্নেহাকে ছাড়িয়ে নিয়ে ঘুরে ওর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ পারো তো সেটাই। যা খুশি তাই করে, এরপর একটা সরি বললেই সব শেষ। স্নেহা এবার কিউট ফেস করে কান ধরে বলল, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। দেখো সব ঠিক হয়ে গেছে তো এখন। বাবা মাও মেনে নিয়েছে। ইটস টাইমস টু সেলিব্রেট। প্লিজ রাগ করে থেকে মুমেন্টটা নষ্ট করো না প্লিজ। তীব্র কোমরে হাত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে চোখ সরিয়ে বিড়বিড় করে বলল, সাচ আর ড্রামা কুইন। স্নেহা হেসে দিয়ে তিরোকে শক্ত করে জড়িয়ে ধরল। তিরো আর নিজের রাগ ধরে রাখতে পারল না। ও হেসে জড়িয়ে ধরল স্নেহাকে। এত বছরের ভালোবাসা আজ সার্থক হলো, এখন আর ওদের মধ্যে কোনো বাধা নেই। আছে শুধু ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা।
অনেকক্ষণ কথাবার্তা বলে স্নেহাদের বাড়ি থেকে ফিরে আসার সময় স্নেহা আর তীব্র দুজনেই আদ্রিয়ান আর অনিমাকে হাক করে ধন্যবাদ জানালো, কারণ এসবের পেছনে পুরো কৃতিত্বই ওদের দুজনের। ওখান থেকে বেরিয়ে তীব্র ওর গাড়ি করে নিজের বাড়ি চলে গেল। আদ্রিয়ান আর অনিমা ও বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে অনেকক্ষণ দুজনেই চুপচাপ ছিল। কিছুক্ষণ পর অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, থ্যাঙ্কস। আদ্রিয়ান ভ্রু কুঁচকে একবার অনিমার দিকে তাকিয়ে আবার সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, হঠাৎ থ্যাঙ্কস কেন? অনিমা সিটে হেলান দিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনার জন্যেই আজ সবটা সম্ভব হলো। আপনি স্নেহার বাবাকে ওভাবে না বোঝালে উনি বুঝতে পারতেন না। সো থ্যাঙ্কস। আদ্রিয়ান হালকা হাসল অনিমার কথায়, তারপর বলল, আমাদের মধ্যে আমার বা তোমার বলে কোনো শব্দ নেই, সবটাই আমাদের। আমার সবকিছুই তোমার আর তোমার সবকিছুই আমার। ইনফ্যাক্ট তুমি আমার, আর আমি পুরোটাই তোমার। এটুকু বলে অনিমার দিকে তাকাতেই অনিমার সাথে সাথেই চোখ সরিয়ে নিল। আদ্রিয়ানের কথাগুলো শুনে ওর হার্ট তীব্র গতিতে বিট করা শুরু করে দিয়েছে। তাই আর আদ্রিয়ানের দিকে তাকালো না, ও বাইরে তাকিয়ে রইল। আর আদ্রিয়ান মুচকি হেহে ড্রাইভিং এ মনোযোগ দিল। আবরার মেনশন আজ খুব চমৎকার করে সাজানো হয়েছে। চারপাশটা বিভিন্ন রঙের লাইটিং এর আলোয় ঝকঝক করছে। খুব চমৎকার লাগছে দেখতে। বিভিন্ন অতিথি, ফিল্ম এন্ড মিউজিক ইন্ডাস্ট্রির মানুষ এসছে। আর তার সাথে মিডিয়ার লোকেরা তো আছেই, প্রায় সব নিউজ কোম্পানির রিপোর্টাররাই উপস্থিত এখানে। একজন এত বড় সিঙ্গারের এনগেজমেন্ট বলে কথা। মিস্টার এন্ড মিসেস আবরারও খুব ব্যস্ত আছে বিভিন্ন কাজে। আদিব, আশিস, তীব্র ওরা গেস্টদের ওয়েলকামিং করছে, সামলাচ্ছে। আশিস হাসি মুখে সব কাজ করলেও ওর মুখে বিষণ্ণতা স্পষ্ট, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সেই দুষ্টু স্বভাবের ছেলেটা যেন পাল্টে। সবাই ব্যাপারটা বুঝতে পারলেও ইচ্ছে করেই কিছু বলছে না, কারণ ওর একটা শিক্ষা হওয়া দরকার আছে। আদ্রিয়ান আর রিক দুজনেই গেস্টদের সাথে কথা বলছে। আদ্রিয়ান আজকে পুরো ফর্মাল ড্রেস পরেছে। ব্ল্যাক কোট, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট আর রেড টাই। হঠাৎ করেই অনিমা আসার অ্যানাউন্সমেন্ট করতেই সবার দৃষ্টি সিঁড়ির দিকে গেল। আদ্রিয়ান আর রিক দুজনে একসাথেই সিঁড়ির দিকে তাকিয়ে দুজনের চোখে আটকে গেল। অনিমা হোয়াইটের মধ্যে সিলভার স্টোনের সুন্দর একটা লেহেঙ্গা পরেছে, তেমন গর্জিয়াস কোনো সাজ না সাজলেও সিলভার স্টোনের হালকা কিছু অর্নামেন্টস পরেছে ও। তাতেই অসাধারণ লাগছে ওকে দেখতে। ওর এক পাশে স্নিগ্ধা, আরেক পাশে অরুমিতা আর পেছনে স্নেহা দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের তো হার্ট বেরিয়ে আসার উপক্রম হয়েছে। আর রিকো একদৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল আর সরিয়ে নিল। অনিমার দিকে ওভাবে তাকানোর অধিকার তো ওর নেই, সেই অধিকার শুধু আদ্রিয়ানের। এসব ভেবে নিজেকে শক্ত করার বৃথা চেষ্টা করতে লাগলো ও। আদ্রিয়ান মুচকি হেসে সিঁড়ির কাছে গিয়ে অনিমার দিকে হাত বাড়িয়ে দিল। অনিমা কয়েক সেকেন্ড আদ্রিয়ানের হাতের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে হাত ধরল। সকলেই খুব জোরে হাততালি দিয়ে উঠল। এরপর অনিমার হাত ধরেই আদ্রিয়ান ওকে সেন্টারে নিয়ে গেল। এখন রিং পরানো হবে, তাই সবাই এক জায়গায় ভিড় করে দাঁড়ালো। আদ্রিয়ান সকলের সামনেই অনিমার সামনে হাঁটু ভেঙে বসল। সাথে সাথেই কোলাহলপূর্ণ পরিবেশটা শান্ত হয়ে গেল। অনিমাও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ওর দিকে রিংটা এগিয়ে দিয়ে বলল, প্রথম তোমাকে দেখেছিলাম মোমবাতির আবছা হলদে আলোতে। ভেজা চুল, মুখে জমা বিন্দু বিন্দু পানি, এক অদ্ভুত সৌন্দর্য বিরাজ করছিল তোমার মধ্যে। কিন্তু প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি বলবো না, তবে মুগ্ধ হয়েছিলাম। এরপর তোমার অনেস্টি, কাইন্ডনেস, এন্ড স্পেশালি তোমার ইনোসেন্সি আমাকে ধীরে ধীরে তোমার প্রতি ফুটবল করে দিচ্ছিল। আর এরপরেই ধীরে ধীরে বুঝতে পারি যে ভালোবাসি আমি তোমাকে। কিন্তু শুরুতে বলিনি, না ভয় বা সংকোচের জন্যে নয়। ইচ্ছে করেই। ইচ্ছে করছিল না বলতে। তবে এখন তুমি আমার জীবনের সেই অংশ হয়ে গেছো যাকে ছাড়া নিঃশ্বাস নেওয়ার কথাও ভাবতে পারি না আমি। আমার হৃৎপিণ্ড তুমি, আর আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনও তুমি। বর্ষণের সেই রাতকে আমি কোনোদিন ভুলতে পারবো না, কারণ আমার জীবনের সেই রাতে তুমি এসছিলে। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন মাই লাইফ।
খুব ভালোবাসি আমি তোমাকে আর তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চাই আমি। তাই আজ আমার পরিবার, বন্ধু, মিডিয়া সকলের সামনে তোমার কাছে জানতে চাইছি, উইল ইউ ম্যারি মি জান পাখি? কারো মুখে কোনো কথা নেই, সবাই নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। অনিমার চোখ দিয়ে ওর অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কখনো ভাবেনি যে কেউ ওকে সত্যিই এতটা ভালোবাসবে, এতটা ভালোবাসাও ওর পাওনা ছিল। অনিমা মুচকি হেসে আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ইয়েস আই উইল। আদ্রিয়ানও হেসে ওকে রিং পরিয়ে ওর হাতে একটা কিস করে উঠে দাঁড়ালো। এরপর অনিমাও আদ্রিয়ানকে রিংটা পরিয়ে দিল। আদ্রিয়ানকে যেই রিংটা পরানো হয়েছে সেটা অনিমা নিজের টাকা দিয়েই, নিজে পছন্দ করে কিনেছে। আদ্রিয়ান অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সকলেই জোরে হাততালি দিল। রিক একদৃষ্টিতে তাকিয়ে ছিল ওদের দিকে আর অনিমাকে প্রথম দেখার সেই দিনটার কথা ভাবছিল। হাততালির আওয়াজেই হুঁছিল ওর। নিজেকে সামলে নিয়ে নিজেও হাততালি দিতে লাগলো। ভালোয় ভালো ওদের এনগেজমেন্ট হয়ে গেল। এরপর প্রেস কনফারেন্স হলো। আদ্রিয়ানকে গান করতে হলো। আদ্রিয়ানেরই এক গানে অনিমা আর আদ্রিয়ান কাপল ডান্স করলো। রিক একদৃষ্টিতে তাকিয়েই আছে ওদের দিকে, কিছুতেই নিজেকে সামলাতে পারছে না, এক অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর মধ্যে। রিকের এই অস্থিরতা কারো চোখে না পড়লেও স্নিগ্ধার চোখে ঠিকই পড়েছে। গভীর রাত রিক ওর বাড়ির ছাদে বসে একদৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। চারপাশের পরিবেশটা নিস্তব্ধ হয়ে আছে। এই পরিবেশেও কোথা থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চাইছে, কিন্তু কোথাও একটা চাপাও পড়ে যাচ্ছে। কিছু কিছু যন্ত্রণা থাকে যেটা খুব অসহ্যকর হয়, যা কারো কাছে প্রকাশ করা যায় না, কাউকে বলা যায় না, একা একাই গুমের মরতে হয় ভেতর থেকে, সেটাও গোপনে, কারণ কারো সামনে সেই কষ্ট, সেই যন্ত্রণা প্রকাশ করাটাও যে অন্যায়। স্নিগ্ধা ছাদে এসে দেখে যে রিক এক কর্নারে বসে বসে আকাশ দেখছে। স্নিগ্ধার মনে হয়েছিল যে রিক ছাদেই থাকবে, তাই এসছে। আস্তে আস্তে রিকের কাছে গিয়ে রিকের পাশে গিয়ে বসল। পাশে কারো উপস্থিতি টের পেয়ে রিক তাকালো। তাকিয়ে স্নিগ্ধাকে দেখে কিছু না বলে আবার সামনে তাকিয়ে বলল, ঘুমোসনি এখনো? স্নিগ্ধাও সামনের দিকে তাকিয়ে বলল, তুমিও তো ঘুমাওনি। রিক কিছু না বলে চুপ করে রইল। রিককে চুপ থাকতে দেখে স্নিগ্ধা নিজেই বলল, আচ্ছা তুমি তো হসপিটাল জয়েন করতে পারো তাই না? কেন করছো না? ডাক্তারি তো তোমার প্যাশন ছিল। সার্জারিতে কত পারফেক্ট ছিলে তুমি। রিক আকাশের দিকে তাকিয়ে সহির গলায় বলল, হুমুম প্যাশন ছিল, কিন্তু কিছু কিছু সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে শখ বা নেশা কোনোটাই পূরণ করতে ইচ্ছে করে না। আমারও আর ডাক্তারি করার কোনো ইচ্ছাই অবশিষ্ট নেই। ইনফ্যাক্ট কোনো কিছুর ইচ্ছেই আর নেই। তবে হ্যাঁ, যদি কোনোদিন এমন কোনো পরিস্থিতি এসে পড়ে, আমারও টিতে ঢোকাটা যদি খুব বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে, সেদিন আমি আবারও টিতে ঢুকবো আর সার্জারিও করব। রিকের কথার কোনো উত্তর দিল না স্নিগ্ধা। এক শ্বাস ফেলে বলল, আদ্রিয়ান আর অনিমাকে একসাথে দেখলো তোমার খুব কষ্ট হয় তাই না? রিক হালকা হেসে বলল, আজব, কষ্ট কেন হবে? এখানে কষ্ট পাওয়ার কি আছে? স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার এই রূপটার সাথে আমি নতুন করে পরিচিত হলাম। এতটা কষ্ট চেপে রেখে মুখে এভাবে হাসি ফুটিয়ে রাখতে আমার রিক দা জানতো না। রিক এবার একটু শব্দ করে হাসল, তারপর স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, কি সব পাগলের মতো বকছিস বলতো? আমার কোনো কষ্ট নেই। স্নিগ্ধা হালকা একটু হেসে বলল, তুমি সবার কাছে নিজের ইমোশনকে লুকোতে পারলেও আমার কাছে পারবে না, এটা তুমিও জানো। আমি জানি তুমি ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছ। খুব ভালোবাসা না ওকে? রিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হুমুম বাসি। 7 বছর। 7 বছরের ভালোবাসা ও আমার। হ্যাঁ, এটা ঠিক যে ওর 2 হাত ধরে কখনো বলতে পারিনি যে ভালোবাসি আমি ওকে। বলতে চাইনি কখনো। ধরেই নিয়েছিলাম ও শুধু আমার। ও কি চায়, ওর জীবনে কি চলছে এসব নিয়ে মাথায় ঘামাইনি কোনোদিন। আমি সবসময় ওকে নিয়ে ইনসিকিউর ফিল করতাম। অন্য কোনো ছেলেকে ওর সাথে দেখলে, কাউকে ওর দিকে তাকাতে দেখলে ভীষণ ডেসপারেট হয়ে যেতাম। রাগ লাগতো আমার, ভয় করতো যে ও অন্য কারো হয়ে যাবে, তাই সেই রাগ সেই ভয়ের বসে ওর গায়ে হাত তুলতাম।
ও পালাতে চাইলেও ভয় লাগতো যদি সত্যিই চলে যায় তাহলে আমার কি হবে। তাই ওভাবে শাস্তি দিতাম যাতে ভয় পেয়ে হলেও আর না পালায়। কিন্তু তখন বুঝতেই পারিনি যে ভালোবাসা জোর করে নয়, ভালোবেসেই আদায় করতে হয়। এটা তো আদ্রিয়ান আমাকে শিখিয়েছে। কিন্তু দুঃখ একটাই, ভালোবেসেছিলাম ঠিকই কিন্তু ভালোবাসাকে ভালো রাখতে পারিনি। ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বটা কি সেটাই বুঝতে পারিনি, আর যখন বুঝতে পেরেছি ইটস টু লেট। তবে বিশ্বাস কর স্নিগ্ধু, আমি ওকে ভালো রাখতে না পারলেও আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না রে। সত্যিই ভালোবাসি আমি ওকে, খুব ভালোবাসি। আর ভালোবাসলেই যে পেতে হবে তার কোনো মানে নেই, সেটাও বুঝতে শিখেছি আমি। আমি এতেই খুশি যে ও আদ্রিয়ানের সাথে ভালো আছে। আর ও ভালো আছে এটুকুই আমার ভালো থাকার জন্যে যথেষ্ট। ও আমার সাথে থাকবে না ঠিকই, কিন্তু আমার মনে সারা জীবন থাকবে। শুধু যন্ত্রণা হচ্ছে এটা ভেবে যে কোনোদিন ওকে বললাম না যে আমি ওকে ভালোবাসি, আর যখন বলতে চাই তখন সেটা বলার কোনো অধিকার আমার নেই। রিক অনেক চেষ্টা করেও চোখের কোণের জলটা আর আটকে রাখতে পারল না। স্নিগ্ধা রিকের কাঁধে হাত রাখতেই রিক স্নিগ্ধাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে দিল। রিককে তো স্নিগ্ধা কাঁদতেই দেখে না, সেই জায়গায় এভাবে কাঁদতে দেখে স্নিগ্ধার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ও কাঁদছে নিঃশব্দে। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটাও তো জানে। আর তাকে অন্য কারো সাথে দেখা তো আরো বেশি কষ্টকর। সেই কষ্টের পরিমাপ করা ওই ব্যক্তি ছাড়া কারো পক্ষে সম্ভব না। আদ্রিয়ান ওর রুমের সোফায় চুপচাপ বসে আছে। একটু আগে শাওয়ার নিয়ে এসছে। চুপচাপ বসে বসে গভীরভাবে কিছু একটা ভেবে চলেছে ও। অনিমা কফির মগ নিয়ে আদ্রিয়ানের রুমে এসে দেখে আদ্রিয়ান চুপচাপ সোফায় বসে কিছু একটা ভাবছে। অনিমা দরজায় টোকা মেরে বলল, আসবো? অনিমার ডাকে আদ্রিয়ান ভাবনা থেকে বেরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে অনিমা দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে অনিমার দিকে তাকিয়ে বলল, আমার রুমে ঢুকতে তোমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, সেটা কতবার বলতে হবে অনি? অনিমা ভেতরে ঢুকে মুচকি হাসি দিয়ে বলল, সরি, আসলে আপনি কিছু একটা ভাবছিলেন তাই আর কি। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, যাই হোক না কেন আর কখনো এমন করবে না। আই ডোন্ট লাইক ইট। অনিম হালকা হেসে আদ্রিয়ানের পাশে বসতে বসতে বলল, আচ্ছা মিস্টার সরি বলেছি তো, আর হবে না। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে নিজেও হেসে দিল, তারপর অনিমার হাত থেকে কফির মগটা নিয়ে ওকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, হুমুম, সকাল সকাল বউয়ের সুইসি হাতের সুইটসা কফি পেলে গোটা দিনটাই ভালো যায়। অনিমা একটা টেডি স্মাইল দিল আদ্রিয়ানের কথায়, একটু পর কিছু একটা ভেবে বলল, আচ্ছা এত গভীরভাবে কি ভাবছেন বলুন তো? আদ্রিয়ান অনিমার দিকে এক পলক তাকিয়ে একটা শ্বাস ফেলে আবার সামনে তাকিয়ে বলল, রিক যেমনই হোক আর আগে যাই করে থাকুক না কেন, এটা কিন্তু সত্যিই যে ও তোমাকে খুব ভালোবাসতো আর এখনো বাসে। কথাটা শুনে অনিমার মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানি আমি সেটা, কিন্তু আমার কিছু করারই নেই। উনি নাকি আমাকে দেখেছিলেন যখন আমার 18 বছর বয়স। আমার আব্বুকে যেদিন খুন করা হয়েছিল সেদিন। কিন্তু আমি দেখেছিলাম যখন আমার 20 বছর বয়স তখন। উনি আমার লাইফে এন্ট্রিটাই এভাবে নিয়েছিল যে ওনার প্রতি ভয় ছাড়া কোনো অনুভূতি আমার কাজই করতো না। কি আর করতাম আমি? আমার এক একটা কদম ফেলতেও ভয় লাগতো জানেন, যে কখন রিকের অপছন্দের কিছু করে ফেলবো আর কখন কি শাস্তির সম্মুখীন হতে হয়। আমার পরিস্থিতিই তখন এমন ছিল যে কিছু ভাবতেই পারিনি আমি। মামুর অকারণে বকাঝকা করা, মামির কথায় কথায় গায়ে হাত তোলা, আর অর্ক ভাইয়া, এমন একটা মানুষের সাথে একই বাড়িতে থাকা যেই মানুষটা সুযোগ পেলেই আমাকে। আর তার ওপর রিকের ওইসব ব্যবহার। কিছু ভাবার মতো অবস্থাতেই ছিলাম না আমি। আমার মাথায় তখন শুধু এটাই ঘুরছিল যে কি করে এসবের থেকে মুক্তি পাবো। তখন শুধু স্বাভাবিক একটা জীবন পাওয়ার জন্যে মরিয়া ছিলাম আমি। রিক আমাকে সত্যিই ভালোবাসে, আমি সেটা সুইডেনে থাকা অবস্থাতেই একটু একটু করে বুঝতে পেরেছি। কিন্তু আমার তখন কিছু করার ছিল না, কারণ তখন অলরেডি আমি মানে ওনার ভালোবাসা বুঝতে পারলেও ওনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব ছিল না তখন আর। আমি হেল্পলেস ছিলাম আদ্রিয়ান, তবে সেলফিশ নই। অনেকেই হয়তো ভাবছে যে আমি শুধু নিজের স্বার্থটা দেখেছি, নিজের সুখের জন্যে অন্যকে কষ্ট দিয়েছি।
কিন্তু সত্যিই তো এটাই যে আমার কাছে সেকেন্ড কোনো অপশনই ছিল না। বলতে বলতে কেঁদে দিয়েছে অনিমা। আদ্রিয়ান এতক্ষণ চুপচাপ অনিমার কথা শুনছিল। এবার ও অনিমার চোখ মুছে দিয়ে বলল, তোমার নিজেকে এক্সপ্লেইন করার কোনো দরকার নেই অনি। আমি জানি তুমি কি আর কেমন। যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। তাই প্লিজ নিজেকে আর অপরাধী ভাববে না। দেখবে রিকের জন্যে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। আরও একদিন খুব ভালো থাকবে। অনিমা নিজেকে সামলে হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিয়ান অনিমাকে বুকে জড়িয়ে ধরে চুপচাপ বসে রইল। রিকের জন্যে ওর নিজেরও খারাপ লাগছে, রিকের কষ্টের পরিমাণ ও খুব ভালোভাবেই বুঝতে পারছে। কিন্তু এখন কিছুই করার নেই। শুধু এটুকু প্রার্থনা করতে পারে যে রিক তার জীবনে খুব ভালো একজনকে পাক যে ওকে খুব ভালো রাখবে। রিক, রঞ্জিত চৌধুরী আর কবির শেখ তিনজন বসে ব্রেকফাস্ট করছে। রঞ্জিত চৌধুরী রিকের দিকে তাকিয়ে বললেন, ওদিকের কি অবস্থা? আদ্রিয়ান নতুন করে কি প্ল্যান করেছে? রিক খাবার খেতে খেতেই বলল, করলে তো বলতামই। তোমাদের যেটুকু বলার সেটুকু বলেছি, যা দেওয়ার তা তো দিয়েছি। কবির শেখ খাওয়া থামিয়ে রিকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কিন্তু আপাতত কি করছে? রিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নিউজে তো দেখেছই যে কালকে ওদের এনগেজমেন্ট হয়েছে। সেসব নিয়েই বিজি ছিল। কবির শেখ চামচ নাড়াতে নাড়াতে কিছুক্ষণ ভাবলেন, তারপর রিকের দিকে তাকিয়ে বলল, তুমি এসব মেনে নিচ্ছ? রিক বাঁকা হাসি দিয়ে বলল, মেনে কোথায় নিলাম মামা? সময় মতো আসল চালটা দেব আমি। তবে হ্যাঁ, অনিমাদের নিউজ কোম্পানির হেডের সাথে যোগাযোগ রেখো। ওদের নিউজ পেপার বা চ্যানেলেই কোনো নিউজ পাবলিশ করতে পারে, বি কেয়ারফুল। রঞ্জিত চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, ওরা বলেছে? রিক বিরক্ত হয়ে বলল, তো কি এমনি এমনি বলছি নাকি আমি? এবার প্লিজ একটু খেতে দাও আমায়। বলে রিক খাওয়ায় মনোযোগ দিল। ওনারাও আর কথা না বলে খেতে শুরু করলেন। আশিস বেশ কয়েকবার অরুমিতাকে কল করেই যাচ্ছে, কিন্তু এস ইউসিয়াল অরুমিতা ফোন রিসিভ না করে কল কেটে দিচ্ছে। কিন্তু আজকে আশিসও নাছোড়বান্দা কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছে। অরুমিতা কল কাটতে কাটতে বিরক্ত হয়ে যাচ্ছে। এবার সহ্য করতে না পেরে ফোন রিসিভ করে চড়া গলায় বলল, কি সমস্যা কি আপনার? কেন এভাবে বিরক্ত করে যাচ্ছেন আমাকে? বলুন কেন? ন্যূনতম লজ্জাবোধ নেই না আপনার? এত অপমান করি তবুও পেছনে পড়ে আছে? আশিস অস্থির হয়ে বলল, অরু আমি। অরুমিতা ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ। একদম ওই নামে ডাকবেন না আমাকে, আর না বিরক্ত করবেন। আশিস একটা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলল, অরুমিতা প্লিজ আমার কথাটা একটু শোনো। অরুমিতা বিরক্ত হয়ে বলল, বলার বা শোনার মতো আর কিছু আমাদের মধ্যে অবশিষ্ট নেই মিস্টার আশিস। আর এখন কি হয়েছে বলুন তো? আপনার ওইসব গার্লফ্রেন্ডরা কোথায়? ওদের সাথে ফ্লার্ট করে বোর হয়ে গেছেন বুঝি? তাই আবার আমার পেছনে পড়েছেন ফুর্তি করার জন্যে? আশিসের খুব খারাপ লাগলো অরুমিতার কথায়, কিন্তু ওর এইসব কথা পাওনাই ছিল, এতে অরুমিতার দোষ নেই। তাই নরম কণ্ঠে বলল, অরু আমি জানি যে আমি যেটা করেছি তারপরে তোমার এরকম ব্যবহার করা খুব স্বাভাবিক। আমি জানি আমি অন্যায় করেছি। আর নিজের ভুলটা বুঝতেও পেরেছি। প্লিজ ক্ষমা করে দাও আমায়। অরুমিতা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ক্ষমা করার আমি কে বলুন তো? আপনার প্রতি আমার কোনো অভিযোগ বা ক্ষোভ কিছুই নেই। ইনফ্যাক্ট আমার লাইফে আপনি আর ম্যাটারই করেন না। সো প্লিজ নিজেকে এতটাও গুরুত্ব দেবেন না। রাখছি। বলে অরুমিতা ফোনটা রেখে দিল। না চাইতেও কেঁদে দিল ও। একদিনে আশিস ওর কাছে বারবার ক্ষমা চেয়েছে। অরুমিতা এখন বুঝেও গেছে আশিস সত্যিই অনুতপ্ত, আর ও শুধরেও গেছে, কিন্তু যতবার ভাবে ওকে ক্ষমা করে সব মেনে নেবে ততবার ওই দিনের সেই দৃশ্য আশিসের বলা কথা মনে পড়ে যায়, আর ও নিজেকে শক্ত করে পিছিয়ে আসে। আর এদিকে আশিস নিজের দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরল। না চাইতেও ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এতটা কষ্ট এর আগে কোনোদিন পায়নি ও। অরুমিতা যখন ওর ছিল তখন ওর গুরুত্ব বুঝতে পারেনি। যখন ওর ভুলের জন্যেই ছেড়ে চলে গেছে তখন বুঝতে পারল যে ওর জীবনে অরুমিতা ঠিক কি ছিল। আনোয়ার হোসেন নিজের অফিস রুমে বসে কাজ করছে।
হঠাৎ অনিমা এসে দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? আনোয়ার হোসেন অনিমার দিকে তাকিয়ে হেসে বললেন, আরে অনিমা, কাম ইন। অনিমা গিয়ে ওখানে দাঁড়াতেই আনোয়ার হোসেন বললেন, বসো। কিছু বলবে মনে হচ্ছে? অনিমা চেয়ারে বসে ওনার দিকে তাকিয়ে বলল, স্যার, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে। আনোয়ার হোসেন ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ বলো। অনিমা একটা শ্বাস ফেলে নিজেকে শক্ত করে বলল, স্যার, আমি একটা আর্টিকেল প্রেজেন্ট করতে চাই। আর টপিকটাও খুবই স্ট্রং আর ইম্পর্টেন্ট। আনোয়ার হোসেন এবার একটু নড়েচড়ে বসে বললেন, কাকে নিয়ে? অনিমা একটু দৃঢ় কণ্ঠে বললেন, মিনিস্টার রঞ্জিত চৌধুরীর এগেইনস্টে। আনোয়ার হোসেন এবার অবাক হয়ে বললেন, তুমি সুস্থ মস্তিষ্কে বলছো তো কথাটা? অনিমা হালকা হাসল, তারপর শক্ত কণ্ঠে বলল, একদম স্যার। আনোয়ার হোসেন দুই হাতের আঙ্গুল একত্র করে বললেন, এর পরিণাম কি হতে পারে জানা আছে তোমার? অনিমা আনোয়ার হোসেনের কথায় একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার চেয়ে ভালো হয়তো অন্য কেউ জানে না স্যার। আনোয়ার হোসেন অনিমার দিকে তাকিয়ে বললেন, কবে জমা দেবে আর্টিকেলটা? অনিমা কিছু একটা ভেবে বলল, কালকেই স্যার, আপনি বললে আমি কালকেই জমা দিয়ে দেব। আনোয়ার হোসেন মুচকি হেসে বললেন, ঠিক আছে, ওটা যদি যুক্তিসঙ্গত হয় তো অবশ্যই একসেপ্ট করা হবে। অনিমা হেসে বলল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসছি। বলে উঠে রুম থেকে সরে নিজের ডেস্কে চলে গেল অনিমা। অনিমা চলে যেতেই আনোয়ার হোসেন কাউকে একটা কল করলেন। কল রিসিভ করতেই আনোয়ার হোসেন বললেন, আপনিই ঠিক ছিলেন স্যার। ওই মেয়েটা আপনার এগেইনস্টে কালকেই আর্টিকেল জমা দিতে চলেছে। রঞ্জিত চৌধুরী বাঁকা হেসে বললেন, রাখছি। আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, নিয়ে নেবেন। বলে ফোনটা রেখে একটা শ্বাস ফেলে রিক আর কবির শেখের দিকে তাকালেন উনি। তারপর বললেন, মেয়েটা কালকের মধ্যেই আর্টিকেল জমা দেওয়ার কথা ভাবছে। তাই যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। কবির শেখ কিছু চিন্তা করতে করতে বললেন, আদ্রিয়ান থাকতে অনিমার কোনো ক্ষতি করা কারো পক্ষেই সম্ভব হবে না। তাই সরালে দুটোকেই সরাতে হবে, তাও আজ রাতের মধ্যে। রিক একটু আলসেমি ঝেড়ে বাঁকা হেসে বলল, ইতিহাস তাহলে তার পুনরাবৃত্তি করতে চলেছে? রঞ্জিত চৌধুরী একটা শ্বাস ফেলে বললেন, হয়তো তাই। তোমার কি মতো? রিক খানিকটা শব্দ করে হাসল, তারপর হাসি থামিয়ে বলল, আমার মতো? 7 বছর আগে আমার মতো নিয়েছিলে যে আজ নিচ্ছ? আমার কাজ ছিল তোমাদেরকে সকল ইনফরমেশন দেওয়া, আমি দিয়েছি। এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। কবির শেখ ভ্রু কুঁচকে বলল, অনিমাকে মেরে ফেললে তোমার কোনো আপত্তি নেই? রিক শক্ত কণ্ঠে বলল, না, নেই। কেন থাকবে? কোনোদিনও আমার ভালোবাসা বোঝেনি ও। কখনো আমার কষ্টটা ওর চোখে পড়েনি। অন্যকে ভালোবেসেছে, অন্যকে বিয়ে করছে। স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভেবেছে। আর এটুকুও বুঝে গেছি যে ও আমার হবে না, তাই ওকে আমি অন্য কারো হতেই দেব না। তোমরা তো জানোই, যেই জিনিসের ওপর আমার নজর পড়ে হয় আমি সেটাকে নিজের করে নেই, আর তা না হলে সেটার অস্তিত্বই শেষ করে দেই, যাতে অন্য কেউ সেটা না পায়। তাই অনিকেও মরতে হবে। আর ওকে তোমরা কেউ মারবে না, আমি নিজের হাতে মারব। আর আমি চাই অনিমার মৃত্যু আদ্রিয়ান নিজের চোখে দেখুক। বাকি যা খুশি করো তোমরা, আই ডোন্ট কেয়ার। বলে উঠে চলে গেল রিক। কবির শেখ ওনার সেই বিখ্যাত হাসিটা দিলেন। উনি ঠিক যেটা চেয়েছিলেন আজ সেটাই হচ্ছে। পুরো খেলাটাই সেভাবে চলছে যেভাবে উনি চেয়েছিলেন। রঞ্জিত চৌধুরীর ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলেন উনি। এরপরে দুজনে মিলেই ছক তৈরি করলেন যে আজ রাতে কিভাবে কি করবেন। রাত 8টায় অনিমা অফিস থেকে বেরিয়ে তীব্র আর অরুমিতাকে বিদায় দিয়ে নিজের স্কুটির কাছে এসে যেই স্কুটিতে উঠতে যাবে কেউ ওর কাঁধে হাত রাখল। অনিমা পেছনে তাকাতেই দেখল ওর চারপাশে মাস্ক পরা কিছু লোক দাঁড়িয়ে আছে। অনিমা প্রচণ্ড ভয় পেল তাদের দেখে। সাহায্যের জন্যে চিৎকার করবে তার আগেই একজন লোক কাপড় দিয়ে ওর মুখ চেপে ধরল। অনিমা কয়েক সেকেন্ড ছটফট করার পর অজ্ঞান হয়ে গেল। লোকগুলো ওকে ধরে ওদের গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আদ্রিয়ানো নিজের কাজ সেরে গাড়ি স্টার্ট করে বাড়ি ফিরছে। হঠাৎ ওর গাড়ির সামনে 3টে বড় গাড়ি এসে থামল।
গাড়িগুলো দেখে বাঁকা হাসলো আদ্রিয়ান, তারপর গাড়ি থেকে নেমে গেল। আর ওই গাড়ি থেকেও কিছু লোক নেমে এলো, তার মধ্যে রঞ্জিত চৌধুরী, কবির শেখও আছেন। রবগীত চৌধুরী বললেন, কি মিস্টার রকস্টার, সব সময় তো খুব অ্যাটিটিউড দেখাও, আর আজ এত রাতে একা একাই চলাফেরা করছো? তোমার তো শত্রুর অভাব নেই, একটু সতর্ক থাকবে, তোকে কখন অ্যাটাক করে বলা যায়। কবির শেখও হেসে বললেন, যেমন এখন আমরা করব। আদ্রিয়ান পকেটে হাত দিয়ে সিটি বাজাতে বাজাতে ওনাদের সামনে গিয়ে বলল, বাহ বাহ, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। কথাটা শুনেছিলাম, আজ নিজ চোখে দেখেও নিলাম। আজ থেকে 7 বছর আগে এরকমই এক রাতে একজনের রাস্তা এভাবেই আটকানো হয়েছিল তাকে মারার জন্যে, রাইট? তবে 3টে পার্থক্য আছে। 1, সেদিন বৃষ্টি ছিল, আজ নেই। 2, আমি নেমে আপনাদের মুখোমুখি হলেও সেদিন উনি গাড়ি ইউটার্ন করে শর্টকাট নিয়েছিলেন, কারণ ওনাকে ওনার মেয়েকে বাঁচাতে হতো। আর 3, উনি ছিলেন জার্নালিস্ট আর আমি রকস্টার। আর কি যেন বললেন? আমি একা? জাস্ট আ মিনিট, বলে আদ্রিয়ান কাউকে একটা মিসকল দিতেই সাথে সাথে 4টে গাড়ি এসে থামলো আর সেখান থেকে লোক বেরিয়ে এলো। আদ্রিয়ান বাঁকা হেসে বলল, আপনাদের এখনো মনে হয় আমি একা? কবির শেখ আর মিস্টার রঞ্জিত দুজনেই হাসলেন। ওদের হাসি দেখে আদ্রিয়ান ভ্রু কুঁচকালো, কারণ হাসির কারণটা ওর অজানা। কবির শেখ এগিয়ে এসে বললেন, আমাদের মারার কথা ভাবার আগে এটা দেখে নাও, বলে আদ্রিয়ানের সামনে মোবাইলের স্ক্রিনটা তুলে ধরল। স্ক্রিনে তাকিয়ে আদ্রিয়ান অবাক হয়ে গেল, কারণ একটা চেয়ারে অনিমা হাতমুখ বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে আছে। রঞ্জিত চৌধুরী এগিয়ে এসে বাঁকা হেসে বললেন, এখন যদি এখানে আমাদের কিছু হয় তাহলে ওখানে তোমার অনিমা মরবে। কি সেটা চাও? আদ্রিয়ান রাগী চোখে ওনাদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ছেড়ে দিন ওকে। কবির শেখ হেসে বললেন, আরে এত তারা কিসের রকস্টার বাবু, একটু সবুর করো। যদি চাও যে অনিমা বেঁচে থাকুক তো কোনোরকম টালবাহানা না করে আমাদের সাথে চলো। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে পেছনে তাকিয়ে ওর লোকদের চলে যেতে ইশারা করল, তারপর ওনাদের দিকে তাকিয়ে বলল, যা বলবেন তাই করব, কিন্তু ওর গায়ে যদি একটা আঁচড়ও লাগে না তাহলে খুব বেশি পস্তাবেন আপনারা। কবির শেখ কিছু না বলে লোকগুলোকে ইশারা করতেই ওরা আদ্রিয়ানের হাত আর চোখ বেঁধে দিয়ে হাত ধরে নিয়ে গাড়িতে বসালো। তারপর রঞ্জিত চৌধুরী আর কবির শেখ গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল ওরা। আদ্রিয়ানও কিছু না বলে চুপচাপ ওদের সাথে গেল, কারণ অনিমা ওদের কাছে আছে, তাই ওকে সেটাই করতে হবে যেটা ওরা বলছে।